আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি আল্লাহর রহমতে সকলে অনেক ভালো আছো, সুস্থ আছো। কে কোথা থেকে দেখতেছো ভাইয়াকে একটু জানাবা। কে কোথা থেকে দেখতেছো ভাইয়াকে একটু জানাবা। দ্রুত একটু জানাও ভাইয়াকে যে কে কোথা থেকে দেখতেছো। আর যেহেতু আজকে আমাদের এমসিকিউ প্রথম ক্লাস শুরু হইতেছে, এমসিকিউ যে আমরা বলছি 30-এ 30 পাবো, আমাদের টার্গেট 30-এ 30। এখন তুমি বলতে পারো ভাই এমসিকিউ কি 30-এ 30 পাওয়া সম্ভব? এমসিকিউ 30-এ 30 পাওয়া সম্ভব, এবং কি এই এমসিকিউটা তুমি 30 মিনিটেও না, এমসিকিউ এর জন্য 30 মিনিট টাইম থাকে না, এই এমসিকিউ তুমি 20 মিনিটে অ্যান্সার করে শেষ করতে পারবা। এমসিকিউ তুমি 20 মিনিটে অ্যান্সার করে শেষ করবা, এবং কি এমসিকিউ তে তুমি 30-এ 30 পাবা। ঠিক আছে? তার জন্য তোমাকে কি করতে হবে? রেগুলার ক্লাস করতে হবে। আর রেগুলার ক্লাস করার জন্য এখন রেগুলার ক্লাস তো আমার নিতে হবে। এখন আমি যদি রেগুলার ক্লাস নিতে চাই তাহলে আমার মন মানসিকতা ভালো থাকতে হবে। যার কারণে তোমরা সবসময় ক্লাসে আসার পরে তোমাদের বন্ধুদেরকে মেনশন করবা, যত বেশি স্টুডেন্ট হবে তত ক্লাস আমি বেশি নিব। যত স্টুডেন্ট সংখ্যা বেশি হবে তত ক্লাস বেশি পাবা তোমরা। স্টুডেন্ট সংখ্যা যত কম হবে তত তোমরা ক্লাস কম পাবা। ঠিক আছে? স্টুডেন্ট সংখ্যা যত বেশি হবে তত তোমরা ক্লাস বেশি পাবা। এই কথাটা মাথায় রাখবা যে স্টুডেন্ট বেশি হবে ক্লাস বেশি, স্টুডেন্ট কম ক্লাস কম। কারণ স্টুডেন্ট কম হলে ক্লাস নিতে মন চায় না, মানে মন মানসিকতা ওইরকম থাকে না ক্লাস নেওয়ার জন্য। যার জন্য স্টুডেন্ট যত বেশি হবে ক্লাস তত বেশি হবে, সেই অনুযায়ী তোমরা সবাই তাড়াতাড়ি বন্ধুদেরকে মেনশন করে দাও, শেয়ার করে দাও, যেন তারা সবাই তাড়াতাড়ি চলে আসে। আর গ্রুপেও দিয়ে দাও। শেয়ার করা হয়ে গেছে? কতজন আসছে? আমরা দ্রুত ক্লাস শুরু করব। মেসেঞ্জার গ্রুপগুলোতে দেওয়া হয়েছে সবগুলাতে? সবগুলা মেসেঞ্জার গ্রুপে দেওয়া হয়েছে না? সবগুলা গ্রুপে এখনো দেওয়া হয় নাই, কি জন্য? দাঁড়াও আমি দিয়ে নেই, তোমরা যেহেতু দাও না। তাড়াতাড়ি সবাই তাড়াতাড়ি শেয়ার করে দাও, বেশি টাইম নিও না। আচ্ছা এখন আমরা শুরু করি তাহলে। মোটামুটি অনেকেই চলে আসছে। কতজন চলে আসছে? যারা সালাম দিতেছো ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, মোটামুটি অনেকেই চলে আসছে। তোমরা সবাই মেনশন করে দিও যেন সবাই তাড়াতাড়ি চলে আসে। আজকে আমরা প্রথম অধ্যায় থেকে শুরু করব। আমরা 17টা অধ্যায় আছে, 17টা অধ্যায়েরই লাইভ ক্লাস নিব। তোমাদের যে 17টা অধ্যায় আছে, 17টা অধ্যায়েরই এমসিকিউ লাইভ ক্লাস নিব, যেন তোমরা 30-এ 30 পাও। কিন্তু তোমাদের কাছে আমার একটা চাওয়া থাকবে যে তোমরা তোমার বন্ধুদেরকে বেশি বেশি মেনশন করবা, যেন প্রত্যেকটা ক্লাসে আমাদের 50 জনের উপর উপস্থিতি থাকে। 50 জনের উপর উপস্থিতি যদি থাকে তাহলে আমি 17টা ক্লাস মানে 17টা অধ্যায়ের এমসিকিউ ক্লাস নিব। এবং কি যে অধ্যায়ের যে বড় বড় ম্যাথ গুলো আছে ওইগুলো শর্টকাটে শেখাবো। আর যেগুলো তোমার টেকনিক দিয়ে শিখতে হবে, মানে ম্যাথ করতে হবে ঠিক আছে, কিন্তু টেকনিকে মানে অবলম্বন করে ম্যাথ গুলা করতে হবে, সেগুলো আমি টেকনিক দিয়ে শেখাবো। এই কারণে তোমরা যত বেশি মানে তোমাদের বন্ধুদেরকে মেনশন করবা, যত বেশি তোমরা বন্ধুদেরকে জানাবা, তত এখানে ক্লাস হওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে। ঠিক আছে? দেখো, হ্যাঁ 40 জন হয়েছে। তোমরা যদি আর তাড়াতাড়ি দু একজন মেনশন করো তাহলে 50 জন হয়ে যাবে। সর্বপ্রথম আমরা এই অধ্যায়ে আসার পরে আমরা যে জিনিসগুলো নিয়ে আলোচনা করব সেটা হলো
এটা আমাদের মূলত সংখ্যা। এই অধ্যায়টা মূলত শুরু হয়েছে কি বাস্তব সংখ্যা। সেটটাই মূলত কি, দেখো এটা মূলত আমাদের বাস্তব সংখ্যা। অধ্যায়টার নামই কি বাস্তব সংখ্যা। বাস্তবে আমরা যে সংখ্যা ইউজ করি আমরা সংখ্যা নিয়ে আলোচনা করব। এই অধ্যায়ে টোটাল আলোচনাটাই হবে সংখ্যা নিয়ে। এখন দেখো প্রথমে আমরা পড়ি স্বাভাবিক সংখ্যা। সারা জীবন শুনছি স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা আমরা প্রকাশও করি, লিখিও। আমরা কিভাবে লিখি? n equal to 1 2 3 4 5 6 7 এরকম ভাবে আমরা লিখি। তারপরে আমরা কি শিখছি? পূর্ণ সংখ্যা। কি শিখছি? প্লাস মাইনাস 0, প্লাস মাইনাস 1, প্লাস মাইনাস 2, প্লাস মাইনাস 3 এরকম ভাবে আমরা শিখছি। ধনাত্মক সংখ্যা কোনগুলা? ধনাত্মক পূর্ণ সংখ্যা কোনগুলা? 1 2 3 4 5 এগুলো ধনাত্মক পূর্ণ সংখ্যা। ঋণাত্মক পূর্ণ সংখ্যা কোনগুলা? 1 -2 -3 -3 -4 এইসব কি আমাদের ঋণাত্মক পূর্ণ সংখ্যা। এখন আমাদের এইগুলা সংখ্যা থেকে আসলে প্রশ্ন খুব বেশি হয় না। আমাদের প্রশ্ন খুব বেশি এইখান থেকে হয় না। আমাদের প্রশ্ন হয় কোথা থেকে? এই অধ্যায়ের সব থেকে গুরুত্বপূর্ণ টপিক, শুধু তোমাদের এসএসসির জন্য না, শুধু তোমাদের এসএসসির জন্য না, একদম চাকরির লেভেলের পরীক্ষার জন্য সব থেকে ইম্পর্টেন্ট টপিক হলো মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা নির্ণয়। মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা নির্ণয়। আজকে যে এমসিকিউ পড়াবো এখান থেকে একটা এমসিকিউ বোর্ড পরীক্ষায় কমন পাবা। আজকে যে এমসিকিউ পড়াবো এই টাইপ থেকে একটা এমসিকিউ বোর্ড পরীক্ষায় কমন পাবা, এটা মাথায় রাখবা। তোমরা যারা ক্লাসে এসে চলে যাইতেছো মনে করতেছো এখানে কি এগুলা কি পড়বো, প্রথম অধ্যায় থেকে কোশ্চেন আসে, প্রথম অধ্যায় থেকে একটা এমসিকিউ বোর্ড পরীক্ষায় কমন পাবা, পুরা 1 মার্ক। আর বোর্ড পরীক্ষায় 1 মার্ক কতটা ইম্পর্টেন্ট সেটা পরীক্ষার হলে বুঝতে পারবা, এবং কি পরীক্ষা দিয়ে বের হয়ে আসার পরে বুঝতে পারবা। যারা দেখবা কি 79 মার্ক পাইছে না, তাদের কাছে তারা বুঝতেছে যে এইখানে 80 যদি মার্ক হইতো আমাদের কত ভালো হইতো। এই 79 মার্ক পায় অনেক প্লেয়ার দেখবা যে 4-5টা আমাদের 79 মার্ক পাবো, এ প্লাস আসবো না। অনেকের দেখা যাবে 4.50 আসতেছে না, এ গ্রেড আসতেছে না, শুধু এইরকম মার্কের জন্য। এরকম আসে 6-9 আসে, 5-9 আসে। একের জন্য ধরো তোমার মনে করো পরের গ্রেডে যাইতে পারে না, একের জন্য সে শুধু গ্রেডে যাইতে পারে না, পরের গ্রেডে যাইতে পারে না, ভালো রেজাল্ট করতে পারে না। আর তোমরা এই যে প্রথম অধ্যায়ে অবহেলা করে রেখে দাও যে অবহেলা করলাম, এটা পড়বো না, এখান থেকে একটা এমসিকিউ আসবো, মাথায় রাখবা। এটা শুধু এই পরীক্ষার জন্য না, চাকরির পরীক্ষার জন্য আমাদের ইম্পর্টেন্ট। দেখো প্রথমে আমরা শিখবো কি নিচের কোনটি মূলদ সংখ্যা। নিচের কোনটি মূলদ সংখ্যা। এখন মূলদ সংখ্যা কি? যে সংখ্যাকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবো। কিন্তু এখানে শর্ত হলো সবগুলোই আমাদের থাকতে হবে পূর্ণ সংখ্যা। সবগুলোই থাকতে হবে কি? পূর্ণ সংখ্যা। এখানেও পূর্ণ সংখ্যা থাকতে হবে, এখানেও পূর্ণ সংখ্যা থাকতে হবে। পিও পূর্ণ সংখ্যা হতে হবে, কিউ পূর্ণ সংখ্যা হতে হবে। এখন তো কি পূর্ণ সংখ্যার মধ্যে কি পূর্ণ সংখ্যা? তো শূন্য সহ প্লাস মাইনাস সকল সংখ্যাই তো পূর্ণ সংখ্যা, তাই না? তাহলে কি আমাদের এখানে আমরা বলবো তাহলে কি কিউ এর মান শূন্য হতে পারবে না? এখানে আরেকটা শর্ত আছে, এখানে দুইটা সংখ্যায় পূর্ণ সংখ্যা হতে হবে এবং কি কিউ নট ইকুয়াল টু 0 হবে। কিউ নট ইকুয়াল টু 0 মানে কিউ নট ইকুয়াল টু 0 মানে কিউ এর মান 0 হতে পারবে না। যদি কিউ এর মান 0 হয়, দেখো আগে আমি একটু ভালো করে বেসিকটা পড়া নেই, তারপর অঙ্ক পড়াবো। পি বাই কিউ হবে মূলদ সংখ্যা, পি বাই কিউ আকারে প্রকাশ করা যাইতে হবে, এবং কি পি এবং কিউ সবগুলাই হবে পূর্ণ সংখ্যা। কিন্তু কিউ কখনো শূন্য হতে পারবে না, কিউ কখনো শূন্য হতে পারবে না। কিউ যদি শূন্য হয় তাহলে এটা আমাদের হয়ে যাবে কি ইনফিনিটিভ বা অসংজ্ঞায়িত। অসংজ্ঞায়িত হয়ে যাবে, এটা কি হয়ে যাবে? অসংজ্ঞায়িত হয়ে যাবে, যার কারণে কি কিউ শূন্য হতে পারবে না। তাহলে যদি কিউ শূন্য না হয় অন্য কোনো মান হতে পারবে, আর সবগুলাই কি হতে হবে? পূর্ণ সংখ্যা হতে হবে। তাহলে এইটুকু আশা করি যে এখানে যেটুকু বুঝলাম যে পূর্ণ সংখ্যা হবে আর কিউ ইকুয়াল টু 0 হওয়া যাবে না। তারপরে দেখো আমাদের বলছে প্রথমে কোনটি মূলদ সংখ্যা। এখন আমরা প্রথমে যে কাজটা করব, এখানে যেগুলা দেখবো যে আমাদের মৌলিক সংখ্যা চিনি না, আমরা তো সবাই মৌলিক সংখ্যা চিনি, আমরা সবাই মৌলিক সংখ্যা চিনি। আমরা সর্বপ্রথম এখান থেকে যত ছোট ছোট মান আছে ছোট ছোট মানগুলোকে আগে বাদ দেওয়ার চেষ্টা করব। দেখব উপরে অথবা নিচে কোনো মৌলিক সংখ্যার উপরে রুট আছে কিনা, কোনো মৌলিক সংখ্যার উপরে রুট আছে কিনা। দেখো তো এখানে 2 মৌলিক সংখ্যা, 3 মৌলিক সংখ্যা, দুইটাই মৌলিক সংখ্যা না? দুইটাই মৌলিক সংখ্যা না? তার মানে এটা আমাদের মূলদ সংখ্যা হতে পারবে না। সর্বপ্রথম আমি এটা কাটলাম, এটা আমাদের মূলদ সংখ্যা হতে পারবে না। দেখো এখন তাহলে আমাদের অপশন কয়টা আছে? 3টা। এখন 3টা অপশন থেকে আমাদের মৌলিক সংখ্যা খুঁজে বের করতে হবে। মৌলিক সংখ্যা খুঁজে বের করার জন্য তুমি সর্বপ্রথম যে কাজটা করবা, যে দেখবা মৌলিক সংখ্যাগুলোর উপরে কোথাও রুট আছে কিনা, মৌলিক সংখ্যার উপরে কোথাও রুট আছে কিনা। দেখো 3 মৌলিক সংখ্যা, √2 মানে √2 মৌলিক সংখ্যা, তার মানে দুইটাই কি মৌলিক সংখ্যার উপরে রুট আছে, যার কারণে এটা কোনো অ্যান্সার হতে পারবে না। এখন দেখি আমরা ঘ নাম্বারে যে অ্যান্সারটা আছে কি আছে? 1/8। 8 কে আমরা কি লিখতে পারি? 2 গুণন 2 গুণন 2 লিখতে পারি না? 2 গুণন 2 গুণন 2 লিখতে পারি।
8 কে আমরা কি লিখতে পারি 1/2 গুণন 2 গুণন 2। তারপরে এটাকে আমরা কি লিখতে পারি 1/2 স্কয়ার গুণন 2। এই স্কয়ার আর রুট যদি কাটা দিই দেখো 1/2 স্কয়ার হোল স্কয়ার গুণন √2। তাহলে দেখো এটা যদি আমি এটা স্কয়ার রুট কাটি তাহলে এখানে পাইতেছি কত 1/2 √2। ভাইয়া বলতে পারো ভাই এত বড় বড় করে অঙ্ক করাইতেছেন কি জন্য? এটা বোঝানোর জন্য করাইতেছি আমি, এটা বোঝানোর জন্য করাইতেছি। এখন দেখো এই আনসারটা যদি 1/2 থাকতো তাহলে এটা মৌলিক সংখ্যা হইতো, 1/2 থাকতো তাহলে এটা কি মৌলিক সংখ্যা কি মূলদ সংখ্যা হইতো? এটা তাহলে মূলদ সংখ্যা হইতো। কি কারণে মূলদ সংখ্যা হইতো? কারণ এটা p/q আকারে হয়েছে, এটা p এটা q আকারে হয়েছে। কিন্তু এখানে যখনই রুট আসছে তার মানে √p হয়ে গেছে। √p যদি হয় তাহলে এটা মৌলিক সংখ্যা হবে না, তার মানে এটা আমাদের মৌলিক সংখ্যা না। এটাও কি না? এটাও আমাদের মূলদ সংখ্যা না, এটাও আমাদের মূলদ সংখ্যা না। যদি কখনো দেখো কোনো সংখ্যার উপরে রুট থাকতেছে তাহলে এটা মূলদ সংখ্যা হবে না। যদি রুট থাকে তাহলে এটা মূলদ সংখ্যা হবে না। তার মানে কি এই 1/2 √2 ছিল, √2 আছে বিদায় কি এটা মূলদ সংখ্যা না, এটা মূলদ সংখ্যা না। কারণ আমাদের থাকতে হবে p/q আকারে থাকতে হবে, তার মানে এটা আমাদের মূলদ সংখ্যা না। তারপরে আসো, তারপরে দেখো এইখানে ঘ নাম্বারে কি আছে আমাদের? আমাদের এমসিকিউ 30 এ 30 পেতে হবে, সেভাবে পড়াশোনা করতে হবে, বুঝা বুঝা পড়তে হবে। জাস্ট শর্টকাট মুখস্থ করলাম হয়ে গেল না, শর্টকাট যেটা আমাদের দরকার আমি সেটার মধ্যে শর্টকাট দিব, ঠিক আছে? এখানে দেখো উপরে দেখো কি আসতেছে √8। √8 কে আমরা একটু আগে কি লিখছিলাম? দেখো এগুলো তুমি যখন বারবার করবা তখন হয়ে যাবে। 2√2 লিখছিলাম। আর √6 কে আমরা কি লিখতে পারি? √3 গুণন √2 লিখতে পারি। √2 কাটলাম, তাহলে দেখো আসতেছে কি 2/√3। এটাও আমাদের মূলদ সংখ্যা হবে না। এই যে √2 আসছে, এই √3 আসছে, এখানে কি আসছে √3 আসছে, √3 আসছে, তার মানে কি এটা আমাদের মূলদ সংখ্যা হবে না। কারণ আমি বলছি রুট আসা যাবে না, কোন সংখ্যার উপর কি থাকা যাবে না? রুট থাকা যাবে না। এই সংখ্যাটাকে যখন বাংলাম 8 টাকে ভেঙে আমি পাইতেছি 2√2, 6 কে ভেঙে পাইতেছি √3 √2। তার মানে এই √2 কাটলাম পাইলাম 2/√3। তার মানে এটা আমাদের কি মূলদ সংখ্যা নয়, এটা আমাদের মূলদ সংখ্যা নয়। তারপর আরেকটা আছে দেখো, আরেকটা মান আছে আমাদের, আরেকটা মান কি আমাদের? আরেকটা মান কি আমাদের? এখানে বলা আছে √18। দেখো এটা দেখো রুট কত 18 আর নিচে কত √32। এখন আমরা যদি √18টাকে ভাঙতে থাকি 2 গুণন 2 গুণন 2 দুগুণে 4। তারপরে দেখো তাহলে আমরা এখানে প্রথমে এটাকে ভাঙি, এটাকে ভাঙানো যাবে না। প্রথমে ধরো 2 দ্বারা ভাঙলে কত লেখা যায় 9, তার মানে 2 গুণন 3 গুণন 3 এরকম ভাবে লিখতে পারতেছি না আমরা এটাকে। 3 × 9, 9 দুগুণে 18, 3 × 9। এদিকে দেখো 2 গুণন 3 গুণন 3, 18 কে আমি ভাঙতে পারি 3 × 9, 9 দুগুণে 18। আর 32 কে আমরা কিভাবে ভাঙতে পারি? দেখো 2 গুণন 4 গুণন 4, 4 4 16। অথবা আমরা এটাকে যদি এভাবে না লিখি, এভাবে লিখি 2 গুণন 2 গুণন 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32। এভাবে লিখতে পারি। দেখো আমরা এইভাবে লিখতে পারি। 18 কে ভাঙে কিভাবে লিখতে পারি? 2 গুণন 3 গুণন 3। এখন তুমি বলতে পারো ভাইয়া 2 কে আরো এভাবে ভাঙলাম না কি জন্য? আমরা 2 গুণন 2 গুণন, যদি 2 গুণন 2 করতে থাকি 2 দুগুণে 4। দেখো তুমি তারপরে কি তুমি 2 দিন নাও 2, তাহলে এটা আছে 8। তুমি কি 18 মিলাইতে পারবা না? তুমি যখন 2 নিছো 18 কে ভাঙে তুমি যখন সর্বপ্রথম 2 নিছো তখন থাকতেছে কত 18/2 9। এখন 9 কে আমি লিখতে পারি কি 3 গুণন 3। তাহলে দেখো 2 গুণন 3 গুণন 3 লিখলাম, পাইলাম কত 18। তারপরে নিচে ছিল কত 32। 32 কে আমি প্রথমেই দেখো এখানে একটা জিনিস মাথায় রাখবা। এখানে এই দেখো একটা জিনিস তোমাদের বলে দেই যাতে তোমাদের এত বড় অঙ্ক না করতে হয়। একটা জিনিস মাথায় রাখবা, এখানে দেখো একটা জিনিস মাথায় রাখবা, √18 কে আমি সর্বপ্রথম 2 দ্বারা ভাগ করব। 2 দ্বারা যদি ভাগ যায় করব, যদি না যায় তারপর করব না। 2 দ্বারা ভাগ যায় তো 18 কে, হ্যাঁ 2 দ্বারা ভাগ গেল। তারপরে দেখো এখানে কত পাইতেছো 9। 9 কে একটা পূর্ণবর্গ, এটা 9 কে একটা পূর্ণবর্গ সংখ্যা, 9 কে একটা পূর্ণবর্গ সংখ্যা। পূর্ণবর্গ সংখ্যা কোনগুলো জানো? যে সংখ্যাগুলোকে বর্গমূল করলে একটা পূর্ণ সংখ্যা পাওয়া যায়। যে সংখ্যাগুলোকে বর্গমূল করলে, বর্গমূল মানে কি রুট করলে, যে সংখ্যাগুলোকে বর্গমূল করলে একটি পূর্ণ সংখ্যা পাওয়া যায় সেটাকে বলা হয় পূর্ণবর্গ সংখ্যা। সেটাকে বলা হয় কি পূর্ণবর্গ সংখ্যা। তাহলে দেখো 9 কে পূর্ণবর্গ সংখ্যা, তার মানে আমার আর ভাঙার প্রয়োজন নেই, আমি এখানে এত ভাঙবো না। তারপরে দেখো 32 ছিল 2 গুণন 16, 16 কি একটা পূর্ণবর্গ সংখ্যা না? দেখো অঙ্ক যখন তুমি বেশি বেশি করবা তখন তুমি নিজে এগুলা বের করতে পারবা। 16 কি একটা পূর্ণবর্গ সংখ্যা না? তার মানে আমার আর ভাঙার প্রয়োজন নেই।
তার মানে কি এখানে আমি আর ভাঙবো না, এখানে আমি এইভাবে লিখছি 2 গুণন 3 গুণন 3, 2 গুণন 2 গুণন 2 গুণন 2 গুণন 2, এইসব লেখার প্রয়োজন নেই, এইসব লেখার প্রয়োজন নেই। যখন আমাদের একটা পূর্ণবর্গ সংখ্যা চলে আসবে তখন আর আমাদের এভাবে ভাঙানোর প্রয়োজন নেই। আমার কথা কি বুঝতে পারতেছো সবাই? আমার কথা কি বুঝতে পারতেছো সবাই? একটু বলো তো। এই অধ্যায় গুরুত্বপূর্ণ না, কে বলছে এই কথাটা? দেখি, এই অধ্যায় তো গুরুত্বপূর্ণ না। আরে ভাই, গুরুত্বপূর্ণ না কি? তুমি কি আমার থেকে বেশি জানো নাকি? আমি ক্লাস নিতেছি, আমি জানি না এগুলা গুরুত্বপূর্ণ নাকি? ভাই এটা একবার মানে তোমার চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, এটা চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, তুমি বলতেছো গুরুত্বপূর্ণ না। এই অধ্যায় থেকে একটা এমসিকিউ আসবে, 1 মার্ক শিওর থাকো। ওই তারপরে এখান থেকে মূলত অমূলত অথবা আমাদের আসবে আবৃত দশমিক ভগ্নাংশকে স্বাভাবিক ভগ্নাংশে প্রকাশ করা। এই দুইটা থেকে একটা প্রশ্ন আসবে, দুইটা টাইপে আসে এখানে, এই দুইটা টাইপ থেকে একটা টাইপ আসবে পরীক্ষায়, একটা এমসিকিউ আসবে 1 মার্ক। 1 মার্ক বললাম তো, কই থেকে আসে? যে সংখ্যায় থাকবো, সংখ্যাটাকে প্রথমে আমরা 2 দ্বারা বা 3 দ্বারা, যে সংখ্যা দ্বারা সর্বনিম্ন যে সংখ্যা দ্বারা ভাগ যায়, এক ব্যতীত যে সংখ্যা দ্বারা ভাগ যায় ওই সংখ্যা দ্বারা ভাগ করব। ভাগ করার পরে পরের যে মানে মানটা পাইতেছে ওই মানটাকে যদি দেখি পূর্ণবর্গ সংখ্যা আসে তাহলে আর ভাগ করার প্রয়োজন নেই, ভাগ করার প্রয়োজন নেই। তাহলে দেখো আমি এখানে লিখতে পারতেছি কত, √2 গুণন 3, মানে √9 কে যদি আমি রুট করি তাহলে আসবো 3। এখানে লিখতে পারতেছি √2 গুণন 4, দেখো √2 কাটলাম, তাহলে এখানে পাইতেছি কত, 3/4। তার মানে এটা কি মূলদ সংখ্যা, এটা কি মূলদ সংখ্যা, এটা কি তাহলে মূলদ সংখ্যা? তাহলে এটা কি আমাদের মূলদ সংখ্যা। তারপরে আমি কি মানে বুঝলাম কি, যে যদি বড় সংখ্যা থাকে প্রথমে 2 দ্বারা ভাগ করব, ভাগ করার পরে যে সংখ্যাটা পাবো দেখবো এটা পূর্ণবর্গ কিনা। এটা যদি পূর্ণবর্গ হয় তাহলে আর ভাঙানোর প্রয়োজন নেই, আমি এখানে 3 গুণন 3 লিখলাম, এভাবে লেখার প্রয়োজন নেই, এটা এভাবে লেখার প্রয়োজন নেই। যদি পূর্ণবর্গ সংখ্যা চিনবো কেমনে? ঠিক আছে, দেখো দাঁড়াও কোশ্চেন করবো। হ্যাঁ, পূর্ণবর্গ সংখ্যা হলো এই যে এইগুলা যেগুলাকে বর্গমূল করা যায়। দেখো আমি যদি 4 কে লিখি তার মানে 4 একটা পূর্ণবর্গ সংখ্যা, কারণ 4 কে তুমি বর্গমূল করলে 2 পাইতেছো, একটা পূর্ণ সংখ্যা পাইতেছো, একটা পূর্ণ সংখ্যা পাইতেছো। আর এই পূর্ণ সংখ্যাকে তুমি যখন বর্গ করতেছো 4 পাইতেছো, আর এই 4 কে যখন তুমি বর্গমূল করতেছো তখন তুমি 2 পাইতেছো। তার মানে এখানে কোনো দশমিক আসতেছে না। কিন্তু আমি যদি √6 কে যদি বর্গ করি, √6 যদি লিখি, তাহলে এটার পরিবর্তে দেখবো আমার দশমিক আসবে, 2 পয়েন্ট সামথিং আসবে, 2 পয়েন্ট সামথিং আসবে। তার মানে দেখো একটা পূর্ণ সংখ্যা তুমি পাও নাই, 2 পয়েন্ট সামথিং আসবে, যাই আসুক 1 2 3 যাই আসুক না কেন এরকম আসবে। তার মানে তুমি এর পরিবর্তে 2 পরে সামথিং পাইতেছো, তার মানে তুমি একটা পূর্ণ সংখ্যা পাও নাই। যে সংখ্যাটাকে বর্গমূল করলে একটা পূর্ণ সংখ্যা পাবো সেটাকে বলবো আমরা পূর্ণবর্গ সংখ্যা। বুঝতে পারছো? এই কে যেন কোশ্চেন করছিলাও যে পূর্ণবর্গ সংখ্যা বুঝবো কেমনে? এই পূর্ণবর্গ সংখ্যা ক্লিয়ার হয়েছে, যে সংখ্যাটাকে বর্গমূল করলে একটা পূর্ণ সংখ্যা পাবা। এই যার কাছে গুরুত্বপূর্ণ না লাগবে না সে কি বলবো, আর কিছু বলার প্রয়োজন নেই। দেখো যে সংখ্যাটাকে বর্গমূল করলে তুমি একটা পূর্ণ সংখ্যা পাবা, বর্গমূল করার পর একটা পূর্ণ সংখ্যা পাবা, কোনো দশমিক আসবে না। যেমন √6 এ তুমি যদি বর্গমূল করো 2 পয়েন্ট সামথিং পাবা, মানে পয়েন্ট আসতেছে, ভগ্নাংশ আসতেছে। √7 কে যদি করো ভগ্নাংশ আসবে, √8 কে যদি করো ভগ্নাংশ আসবে, কিন্তু 9 কে যদি তুমি রুট করো 3 পাবা। তেমনি 4 কে যদি মানে বর্গমূল করো 2 পাবা, 4 কে তাহলে যদি 16 কে বর্গমূল করো 4 পাবা, 25 কে বর্গমূল করলে 5 পাবা। এরকম যে সংখ্যাগুলোকে বর্গমূল করলে একটা পূর্ণ সংখ্যা পাওয়া যায় সেই সংখ্যাগুলোকেই বলবো আমরা পূর্ণবর্গ সংখ্যা। এই পূর্ণবর্গ সংখ্যা ক্লিয়ার হয়েছে সবার? হ্যাঁ, যদি বর্গমূল করার পরে দশমিক না আসে সেটাকে বলবো আমরা পূর্ণবর্গ সংখ্যা। যেমন এই যে √4 কে যদি আমি সংখ্যা পূর্ণ মানে বর্গমূল করি তাহলে 2 পাইতেছি, তার মানে এটাকে বলবো আমরা পূর্ণবর্গ সংখ্যা। এই √6 এটাকে আমরা পূর্ণবর্গ বলবো না। তেমনি যদি 9 আসে এটাকে বলবো পূর্ণবর্গ সংখ্যা, √16 আসছে এটাকে বলবো আমরা পূর্ণবর্গ সংখ্যা। ক্লিয়ার হয়েছে সবার? ক্লিয়ার? এই ক্লিয়ার হয়েছে আমার কথা সবার? স্যার 13.2 সপ্তাহটা একটু বলবেন? 13.2 কই লিখছি আমি? এটা ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার? দেখো তাহলে এখানে আমি মূলদ সংখ্যা পাইলাম কোনটা, এখানে মূলদ সংখ্যা পাইলাম আমি কোনটা, এটা আমাদের মূলদ সংখ্যা। ক নাম্বার আমাদের মূলদ সংখ্যা। দেখো আরেকটা বুঝাবো তারপরে তোমাদের আমি মানে তোমাদের কাছ থেকে অ্যান্সার নিব। আরেকটা আমি বুঝাবো তারপরে আমি প্রশ্ন তোমাদের দিব, তোমরা অ্যান্সার দিবা, ঠিক আছে? আরেকটা বুঝাবো, এই ম্যাথটা বুঝাবো। এদিকে দেখো
এইদিকে। এখন বলো তো 11 কি মৌলিক সংখ্যা নাকি যৌগিক সংখ্যা? 11 কি মৌলিক সংখ্যা না যৌগিক সংখ্যা? তাড়াতাড়ি বলো। 11 কি মৌলিক সংখ্যা না যৌগিক সংখ্যা? তাড়াতাড়ি বলো তো দেখি সবাই। 11 কি মৌলিক সংখ্যা না যৌগিক সংখ্যা? তাড়াতাড়ি বলো। 11 কি প্রাইম নাম্বার? 11 কি প্রাইম নাম্বার আমাদের মৌলিক সংখ্যা? ইয়েস, 11 মৌলিক সংখ্যা। 11 যদি মৌলিক সংখ্যা হয় তাহলে 11-এর উপর রুট আছে, তার মানে এটা আমাদের কি হবে না? মূলদ সংখ্যা হবে না, কাটা। সর্বপ্রথম আমরা এরকম ছোট 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 অঙ্কগুলোকে আগে কাটবো। ছোট ছোট অঙ্কগুলোকে আগে কাটবো। দেখো এইটাকেও তুমি কাটা দিতে পারো। কিভাবে কাটা দিতে পারো দেখো, আমি তোমাদের একটু এই খ নাম্বারে যে ডাকটা দেওয়া আছে, খ নাম্বারে আছে কি? খ নাম্বারে আছে আমাদের √6/3। এখন তুমি √6 কি লিখতে পারো? √2 গুণন √3। নিচে আছে কত? 3। তার মানে দেখো দুইটাই মৌলিক সংখ্যা এবং কি নিচে কাটার মতো অবস্থা নেই। তার মানে এটা কি √6 থাকবে। √6/3, তার মানে কি এটাও মূলদ সংখ্যা হবে না। এটাও মূলদ সংখ্যা হবে না। এটাও মূলদ সংখ্যা হলো না আমাদের। এটাও মূলদ সংখ্যা হলো না। তারপরে তারপরে আসো, তারপরে 8। এইদিকে দেখো, এইটাও তুমি কাটা দিতে পারো। এখন কিভাবে কাটতে পারো? এই দেখো √7, √7, এই যে √7, এটা কি মৌলিক সংখ্যা? √7 কি মৌলিক সংখ্যা? দেখো এখানে শর্টকাট চলে আসতেছে না? শর্টকাট অঙ্ক করতে করতে অটোমেটিকলি চলে আসবে মৌলিক সংখ্যা। তার মানে কি এটা আমাদের অ্যান্সার হতে পারবে না। এটা আমাদের অ্যান্সার হতে পারবে না। এখন যেহেতু এটা আছে অবশিষ্ট, এটাই অ্যান্সার হবে। কিন্তু আমরা এটা একটু করে দেখবো যে এটা অ্যান্সার হয় কিনা, মানে অ্যান্সারটা মিলানোর চেষ্টা করব। কিন্তু তোমরা পরীক্ষার মধ্যে মিলানোর প্রয়োজন নেই। যেহেতু এটা অ্যান্সার হয় না, এটা অ্যান্সার হয় না, এটা অ্যান্সার হয় না, এটা অ্যান্সার দিয়ে দিবা, ঠিক আছে? এখন দেখো, তারপরে যদি তোমার সময় থাকে করবা। এইদিকে 27। 27 কি কি 2 দ্বারা ভাগ করা যায়? 27 কে কি 2 দ্বারা ভাগ করা যায়? যায় না। 3 দ্বারা ভাগ করা যায়? 27 কে 2 দ্বারা ভাগ করা যায় না। 27 ভাগ 2 হয় না, দশমিক আসে। 27 ভাগ 3 করলে 9 গুণন 9 3 আসে, 9 3, 3 নং 27। তাহলে আমি এখানে লিখতে পারি 9 গুণন 3। দেখো এই 9 আসলো, আর একটা কি আসছে? পূর্ণবর্গ সংখ্যা আসছে। তার মানে উপরে আর ভাঙানোর প্রয়োজন নেই। উপরে আর ভাঙানোর প্রয়োজন নেই। নিচে নিচে আছে কত? 48। প্রথমে 2 দ্বারা ভাগ করো। দেখো প্রথমে আমরা এটাকে 2 দ্বারা ভাগ করলে পাইতেছি 24। আমরা এখানে 2 দ্বারা ভাগ না করে একদম 3 দ্বারা ভাগ করব। 2 দ্বারা ভাগ না করে একদম 3 দ্বারা ভাগ করব। যদি 3 দ্বারা ভাগ করি তাহলে পাবো আমরা 16। 3 গুণন 16, 3 6 18, 8 4 আর 1 48। তাহলে এখানে আসতেছে কত? 3 গুণন 4। দেখো আগেরটার মতোই, √3 গুণন 3, √3 গুণন 4। এটার সাথে এটা কাটলাম, তাহলে অ্যান্সার আসলো কত? 3/4। এটা কি মূলদ না অমূলদ? এটা কি মূলদ না অমূলদ? এটা কি আমাদের মূলদ সংখ্যা না অমূলদ সংখ্যা? মূলদ সংখ্যা। এটা আমাদের কি মূলদ সংখ্যা। মূলদ অমূলদ ক্লিয়ার হয়েছে একদম? মূলদ অমূলদ ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে সবার? ক্লিয়ার হয়েছে সবার? ক্লিয়ার হয়েছে সবার? সবার অ্যান্সারটা বলো। আমি তোমাদের এখন কয়েকটা সংখ্যা দিব, দাঁড়াও। এটা বলো, এটা কোন ধরনের সংখ্যা? √64/√4, এটা কোন ধরনের সংখ্যা? 1 নাম্বার প্রশ্ন। এটা ক নাম্বার প্রশ্ন? এটা বলবা তোমরা। ক নাম্বারের অ্যান্সার কত? ক অ্যান্সার দিবা। মূলদ না অমূলদ? যদি মূলদ হয় তাহলে এম লিখবা, যদি অমূলদ হয় ও লিখবা। অমূলদ হলে ও লিখবা, মূলদ হলে এম লিখবা। জাস্ট এইটুকু লিখলেই হবে। তারপরে আরেকটা কোশ্চেন দিতেছি, √18/√2, মূলদ না অমূলদ? এই একটা গেল। তারপরে আরেকটা বলবা তোমরা, তাড়াতাড়ি বলবা এগুলা। √12/3, এটা কি মূলদ না অমূলদ? এই 3টা কোশ্চেনের অ্যান্সার দিবা। এই 3টা যদি অ্যান্সার দিতে পারো তাহলে মনে হয় যে শেষ অধ্যায়, আর কোনো কিছু নাই। এইখানে বইলা দিবা এই যে এটা ক, এটা খ, এটা ঘ, এরকম ভাবে বলবা, নইলে আমি বুঝবো না যে কোনটা মূলদ কোনটা অমূলদ বলতেছো তোমরা। এটার অ্যান্সার এরকম ভাবে দিবা, ক এম, তারপরে খ এম, ঘ এম, বা যদি ও হয় ও ও ও, মানে ক ও, খ ও, ঘ ও, এরকম ভাবে দিবা। খ এম, খ এম মানে কি? মূলদ। এম মানে মূলদ। খ এম, ক এম, ক বলছে এম, ক এম কি হবে আমাদের? 64।
64 কে লেখা যায় 4 গুণন 16। হ্যাঁ এম এম নিচেরটা কি ঘ নাম্বার কি পরেরটা কি খ অমূলত দুইটা অমূলত বলতেছে। হ্যাঁ এটা বলছে অমূলত। এটা অমূলত হলো কিভাবে? এটা তো মূলত হওয়ার কথা না। 2 গুণন 9 রুট করলাম, রুট 2 ছিল নিচে, এটা কাটা যাবে, 3 থাকবে, শুধু 3 থাকবে। এটা তো মূলত সংখ্যা, এটা মূলত, এটাও মূলত কারণ এখানে থাকতেছে 2 আর এখানে লিখতে পারি 2 আর হলো 16 কে লিখতে পারি 4। 2 কাইটা দিলেও হবে, না দিলেও হবে। তারপরে এটাও মূলত, তারপর নিচে এটাও মূলত সংখ্যা। তারপরে এটা ঘ নাম্বারে কি আসতেছে? দুইটাই মূলত, ক খ দুইটাই মূলত, ঘ নাম্বারে কি আসতেছে? 3 গুণন 4 রুট করলাম, নিচে 3 ছিল, তার মানে 4 রুট 3 4 আর হলো 3। এটা আমাদের অমূলত, এটা হলো অমূলত, এটা হলো এটা রাইট, এটা রাইট। দেখো মূলত অমূলত ক্লিয়ার হইলো, মূলত অমূলত ক্লিয়ার হয়েছে, সবার মূলত অমূলত একদম ক্লিয়ার। মূলত অমূলত নিয়ে কোনো কোশ্চেন আছে আরো কারো? মূলত অমূলত নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? আশা করি কারো কোনো কোশ্চেন থাকার কথা না। আমরা এরকম ভাবে 17টা অধ্যায়ের এমসিকিউ সলভ করব এবং কি আমাদের প্রাইভেট গ্রুপে আমরা একদম সিকিউ এর জন্য পূর্ণ প্রস্তুতি নিব। আমরা প্রাইভেট গ্রুপে লাস্ট কোশ্চেন তোমাদের লাস্ট কোশ্চেন রুট, তোমাদের লাস্ট কোশ্চেন, এটা লাস্ট তোমাদের জন্য আজকের মতো এই মূলত সংখ্যার জন্য লাস্ট। এরপর আমরা অন্য টপিকে যাব, টাইপ ভিত্তিক পড়ব আমরা। 75 তাড়াতাড়ি বলো, এটা মূলত না অমূলত? এটা মূলত না অমূলত? এটাই লাস্ট কোশ্চেন তোমাদের, তাড়াতাড়ি অ্যান্সার দাও। এটাই লাস্ট কোশ্চেন, মূলত না অমূলত? এরপর আমরা চলে যাব আবৃত দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে পরিবর্তন। তাড়াতাড়ি অ্যান্সার দাও সবাই। এটার অ্যান্সার কি হবে, মূলত আর অমূলত? তাড়াতাড়ি সবাই। কয়জন বলতেছে মূলত, কয়জন বলতেছে অমূলত? অমূলত বলছে কে হাত, মূলত বলছে কে? মূলত বলতেছে সবাই। অমূলত, মূলতের মধ্যে পার্থক্য মারামারি বেজে গেছে গা, কিন্তু মূলত সংখ্যার পরিমাণটাই বেশি। এটার অ্যান্সারটাও হবে মূলত। কিভাবে হয় আমরা একটু দেখি। এটাকে আমরা লিখতে পারি 3 গুণন 4, তেমনি এটাকে লিখতে পারি 3 গুণন 25। 3 গুণন 25 লিখলে উপরে থাকতেছে রুট 3 গুণন 2, নিচে থাকতেছে রুট 3 গুণন 5। এটা কাটলাম, তাহলে এখানে আসতেছে 2/5। তার মানে এটা কি মূলত সংখ্যা, এটা মূলত সংখ্যা। এই অমূলত যারা বলছো তাদেরটা ভুল, মূলত হবে। কিভাবে হলো দেখাই দিলাম। 3 গুণন 4 12, 3 গুণন 25 75, রুট 3 আর 4 কে এটা একটা পূর্ণবর্গ সংখ্যা, এটা একটা পূর্ণবর্গ সংখ্যা, 2/5 থাকবে অ্যান্সার। আর 2/5 কি মূলত সংখ্যা? 2/5 কি মূলত সংখ্যা? স্যার আমি বলছি মূলত, হ্যাঁ মূলত বলছো, অনেকেই মূলত বলছো, কিন্তু অমূলত বলছো কি জন্য তোমরা? কয়েকজন অমূলত বলছো। এখন আসো এই যে আবৃত দশমিক ভগ্নাংশ, এটাও কিন্তু অনেক ইজি একটা টপিক, আবৃত দশমিক ভগ্নাংশ। এখন আসবো আমরা আবৃত দশমিক ভগ্নাংশ, এটাকে মুছে দিলাম। আবৃত দশমিক ভগ্নাংশ, এখানে আবৃত দশমিক ভগ্নাংশ আমি জাস্ট একটা বড়তা দিয়ে আগে করবো অঙ্কটা, তারপরে তোমাদের ধরো একটা বড় অঙ্ক বের করি, যেটাতে করলে তোমরা যেন ক্লিয়ার হয়ে যায় তোমাদের। কোনটা দেওয়া যায়? হ্যাঁ না ওইরকম তো পাইতেছি না, অনেক বড় পাইলাম না, জাস্ট একটা যেটা পাইছি এটা দিয়ে করি। 0.555 এর সামান্য বা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে বলছে, এটাকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে বলছে। যদি কখনো দেখো যে এরকম এই যে কোন সংখ্যার উপরে এই যে ফোঁটা চিহ্ন দিছে, এই ফোঁটাটাকে কি বলে? এই ফোঁটাটার নাম কি, কেউ বলতে পারবা?
এই ফোঁটাটার চিহ্ন নাম কি? এই সংখ্যার উপরে যে চিহ্নটা দিছে এই চিহ্নটার নাম কি কেউ বলতে পারবা? এই উপরে যে আমি চিহ্নটা দিছি চিহ্নটার নাম কি? উপরে যে চিহ্নটা দিছি চিহ্নটার নাম কি কেউ বলতে পারবা? স্যার আপনি এই আমি গাইড দেখে দেখে ম্যাথ করাইতেছি, কি করব বলো? এদিকে এইটা বলতে পারবা কেউ? এটা বলো। আর আরেকটা দেই, আরেকটা হলো 3.2, এইটা এই উপরে যে ফোঁটা চিহ্ন দিছে এই ফোঁটা চিহ্নটার নাম কি কেউ বলতে পারবা? পৌনঃপুনিক। পৌনঃপুনিক, হ্যাঁ পৌনঃপুনিক। তাহলে এটা কি আমাদের পৌনঃপুনিক? এটা কি আমাদের পৌনঃপুনিক? এখন এটা প্রাইম না, পৌনঃপুনিক। এখন দেখো পৌনঃপুনিক সংখ্যা যদি কখনো এরকম থাকে তাহলে আমরা প্রথমে একটা ভগ্নাংশের মতো দাগ নিয়ে নিব। একটা ভগ্নাংশ যেরকম ভাবে লিখে এরকম ভাবে একটা দাগ চিহ্ন দিয়ে নিব। এখানে দেখো শূন্য আছে, শূন্য কি লেখার দরকার আছে? না। আমরা যদি এই শূন্য লিখি তাহলে আমরা চিন্তা করব যে এখানে যতগুলো সংখ্যা আছে বা যত মান আছে তুমি মানগুলো লিখবা। কত আছে? 555, সবগুলা লিখবা। সবগুলা লেখার পরে এখানে পৌনঃপুনিক ছাড়া যতগুলা সংখ্যা আছে ওই সংখ্যাটা বিয়োগ করবা। এখানে পৌনঃপুনিক ছাড়া কত আছে? 55 আছে পৌনঃপুনিক ছাড়া। পৌনঃপুনিকের জন্য পৌনঃপুনিক কয়টা সংখ্যার উপর আছে? একটা সংখ্যার উপরে পৌনঃপুনিক আছে। এদিকে দেখো, তাহলে একটা সংখ্যার উপরে কি আছে? পৌনঃপুনিক আছে। একটা সংখ্যার উপরে কি আছে? পৌনঃপুনিক আছে। এখন একটা সংখ্যার উপরে দিছি পৌনঃপুনিক, তারপরে দুইটা সংখ্যা যে খালি ছিল এই দুইটা সংখ্যার জন্য আমি দুইটা শূন্য দিব, দুইটা শূন্য দিব। তাহলে এখন ক্যালকুলেশন করো। দেখো এখন ক্যালকুলেশন করো সবাই। এখন দেখো এটা এটা অ্যান্সার, এটা তাড়াতাড়ি অ্যান্সারটা বলো সবাই। সবাই একটু ক্যালকুলেটরটা বের করি আমরা। ক্যালকুলেটরটা যদি বের করি তাহলে দেখো ক্যালকুলেটর লাগবে না এটা মেবি। তাহলে 500, আর এখানে কি আসতেছে? 900। 555 থেকে 55 চলে গেলে 500 থাকবে, নিচে 900, শূন্য শূন্য কাটলাম, শূন্য শূন্য কাটলাম, তাহলে অ্যান্সার আসতেছে কত? 5/9। অ্যান্সার আসতেছে কত? 5/9। দেখো এটা ইজি ছিল। এটা দেখো এটা ইজি ছিল, কি 5/9 ইজি ছিল। তাহলে এটার অ্যান্সার কিরকম হবে দেখো তো? এটা কি হবে? পৌনঃপুনিক, আমি যত সংখ্যা আছে সবগুলো সংখ্যা লিখলাম 32। পৌনঃপুনিকের আগে যে সংখ্যা আছে ওইটা বিয়োগ করবো আমরা। পৌনঃপুনিকের আগে যত সংখ্যা আছে সব বিয়োগ করে দিব। কি আছে? 3 আছে, বিয়োগ করে দিলাম। এখন তুমি বলতে পারো ভাই এখানে কি এই শূন্যর জন্য কি শুধু বিয়োগ করব? মানে এখানে দেখো, এখানে তুমি বলতে পারো যে ভাইয়া এখানে কি শুধু আমি এই শূন্যের জন্য বিয়োগ করব? মানে এই এখানে যেহেতু দশমিকের পরে, এই দশমিকের পরে থাকলে কি বিয়োগ করব নাকি সব ক্ষেত্রে বিয়োগ করব? দেখো তুমি বলতে পারো এইখানে থাকলে কি বিয়োগ করব? না, এখানে যতগুলা সংখ্যা থাকবে দশমিক যেখানে না সেখানে থাক, দশমিক যেখানে খুশি থাক, পৌনঃপুনিক যেখানে খুশি থাক, সর্বপ্রথম কাজ হলো আমার এইখানে যত সংখ্যা থাকবে, যদি পৌনঃপুনিক দিয়ে স্বাভাবিক ভগ্নাংশে নিতে বলে, এখানে যতগুলা সংখ্যা থাকবে সবগুলা সংখ্যা লিখবো। লেখার পরে যে সংখ্যাগুলোর উপরে পৌনঃপুনিক নেই ওই সংখ্যাগুলো বিয়োগ করে দিব, ওই সংখ্যাগুলা বিয়োগ করে দিব। এখন দেখো 3-র উপর পৌনঃপুনিক নেই। এখন আমরা নিচে কত নিব? দেখো নিচে দেখো আমি নিলাম কত? পৌনঃপুনিক, একটা পৌনঃপুনিক ছিল, নিলাম 9। এখন কি আমি আরেকটা শূন্য নিব? তোমাদের কাছে কোশ্চেন, এখন কি আমি আরেকটা শূন্য নিব? যেহেতু আমার এখানে একটা খালি সংখ্যা আছে, তাহলে কি আমি এখানে একটা শূন্য নিব? খালি সংখ্যা আছে যেহেতু। তোমাদের কাছে কোশ্চেন আমার, তাড়াতাড়ি অ্যান্সার দাও। 90, 90 বলছে একজনে। এখানে কি আমি তাহলে 90 নিব? 90 নিব তাহলে? হ্যাঁ, একজনে বলতেছে না, একজনে বলতেছে হ, মানে না আর হর এখানে সরাসরি। দেখো তোমরা যারা না বলতেছো, যারা হ বলতেছো, আমি অ্যান্সারটা বলে দেই। না, তোমাদের অ্যান্সারটা হবে না। এইখানে আমি শূন্য নিব না। এখন বলতে পারো ভাইয়া শূন্য নিব না কি জন্য? শূন্য নিব না, দেখো আমি অ্যান্সারটা বলে দিচ্ছি, এখানে শূন্য নিব না আমি, এখানে শূন্য নিব না, আমার অ্যান্সারটা এরকমই আসবে। তাহলে এখানে থাকতেছে 29/9, 29/9। এখন তোমাদের কাছে তোমরা বলতে পারো ভাইয়া এটার ক্ষেত্রে শূন্য নিলাম, এটার ক্ষেত্রে শূন্য নিলাম, এটার ক্ষেত্রে শূন্য নিলাম না, কি জন্য? এই শূন্যটা আমরা তখনই নিব যখন এই দশমিকের পরে, ধরো এখানে যদি আমার 3.00 যদি পৌনঃপুনিক 2 থাকতো তাহলে আমরা নিতাম, এখানে যতগুলা সংখ্যা থাকবে সবগুলার জন্য আমরা শূন্য নিব। এখানে মান থাকলেও শূন্য নিব, না থাকলেও নিব।
আমরা শূন্যগুলো নিব কার জন্য? এই দশমিকের পরে যে সংখ্যা, ধরো এখানে 3 আছে, 30 আসছিল, তার মানে এইটুকুর জন্য আমি দুইটা শূন্য নিতাম, এইটুকুর জন্য দুইটা শূন্য নিতাম। ক্লিয়ার হলো কথা? সহজ তোমাকে করতে হবে না, যার কাছে কঠিন সে করো। সহজ তাই অ্যান্সার ভুল দেয় অনেকে। তোমার কাছে সহজ তোমার করতে হবে না, যার কাছে কঠিন সে করো। দেখো, যদি এখানে 30 থাকতো তাহলে আমি কি করতাম? দুইটা শূন্য নিতাম, কিন্তু এখানে দশমিকের পরে কোনো সংখ্যা ছিল না, দশমিকের আগে পূর্ণ সংখ্যা ছিল, যার কারণে এই পূর্ণ সংখ্যা থাকার কারণে আমি এখানে শূন্য নিই নাই। ক্লিয়ার হয়েছে কথা? ক্লিয়ার হয়েছে সবাই? স্যার 2 এর পর মান দশমিকে পর্যন্ত গিয়ে নিয়ে যাব। এদিকে দেখো, তোমার কথাটা আমি বুঝি নাই, তারপরে আমি যেটুকু ক্লিয়ার করছি আশা করি ক্লিয়ার হয়েছে, যে দশমিকের পরে যদি কোনো সংখ্যা থাকতো পৌনঃপুনিক ব্যতীত ওইগুলার জন্য শূন্য নিমু, আর পৌনঃপুনিকের জন্য নিমু হলে আমরা 9, পৌনঃপুনিকের জন্য নিমু 9। এখন দেখো, এটা আমাদের অ্যান্সার, এটা আমাদের কি অ্যান্সার। আর একবার বুঝাবো, দাঁড়াও। এই অঙ্কটা তো আমি এখানে একটু লেখা দিই, জাস্ট এই অঙ্কটা মুছে দিলাম। ধরো এইখানে আমি একটা শূন্য নিচ্ছি, এটা আমি অঙ্কটা মুছে দিলাম। এখানে ধরো নিচ্ছি আমি 2.35। এদিকে দেখো, এটা আমাদের দশমিকের পরে শুধু 2 ছিল, তার উপর পৌনঃপুনিক ছিল। এখানে দশমিকের পরে 3টা সংখ্যা আছে, যার উপরে একটার উপর পৌনঃপুনিক আছে, আরেকটার উপর পৌনঃপুনিক নেই। একটার উপর পৌনঃপুনিক আছে, আরেকটার উপরে কি নাই? পৌনঃপুনিক নেই। এটার নিয়ম কি? নিচে একটা ভগ্নাংশের মতো দাগ নিয়ে নিব, মানে একটা ভগ্নাংশ নিয়ে নিলাম, সব সংখ্যাগুলো লিখুন। কি ছিল? 2, 3, 5। মাইনাস করবো কাকে? যতগুলার উপরে পৌনঃপুনিক নেই সবগুলাকে, 2, 3 কে মাইনাস করলাম। তারপরে নিচে যতগুলা পৌনঃপুনিক আছে সবগুলোর জন্য একটা করে 9 নিমু, একটা 9 নিলাম। তারপরে এই যে দশমিকের পরে যে সংখ্যাটা ছিল, এই যে সংখ্যাটা, এই সংখ্যার মধ্যে যদি পৌনঃপুনিক থাকতো তাহলে তো 9 নিতাম। যেহেতু পৌনঃপুনিক নেই, তার কারণে এইটুকুর জন্য আমি একটা শূন্য নিব, এইটুকুর জন্য শূন্য নিব। যদি দশমিকের পরে থাকতো, এখানের সংখ্যার জন্য কিন্তু আমি শূন্য নেই নাই, এই সংখ্যার জন্য কিন্তু আমি শূন্য নেই নাই, আমি শূন্য নিছি শুধু এই সংখ্যার জন্য। তেমনি এখানে দেখো, এই সংখ্যার পরে এই 2 নেওয়ার পরে এখানে কোনো সংখ্যা নেই, যার কারণে আমি শূন্য নেই নাই। এখানে কোনো সংখ্যা ছিল না, যার কারণে কি করি নাই? আমি শূন্য নেই নাই। যদি এখানে কোনো সংখ্যা থাকতো তাহলে আমি শূন্য নিতাম। ক্লিয়ার হয়েছে? এখন ক্লিয়ার হয়েছে? 9 কেমনে আসলো? মানে এই যে পৌনঃপুনিক ছিল, একটা পৌনঃপুনিক, এক কোনো সংখ্যার উপর পৌনঃপুনিক থাকলে কয় নিমু? 9 নিমু। এই যে দেখো, পৌনঃপুনিক ছিল, পৌনঃপুনিকের জন্য একটা 9 নিছি। এখানেও একটা পৌনঃপুনিক ছিল, 9 নিছি। এটা ফ্রি ছিল, যার কারণে শূন্য নিছি। আর দশমিকের আগে আসার পরে, মানে দশমিকের আগে যা আছে এগুলো আমরা চিন্তা করবো না, আমরা চিন্তা করবো দশমিকের পরের গুলা। দশমিকের আগের মানটা শুধু এখানে লাগবে, সব মানগুলা যখন নিব তখন লাগবে। ক্লিয়ার হইলো কথাটা? হ্যাঁ, এই যে পৌনঃপুনিক যতগুলা সংখ্যার উপর থাকবে তার জন্য 9 নিমু। দশমিকের পরে যতগুলা সংখ্যার জন্য পৌনঃপুনিক আছে সবগুলোর জন্য 9 নিমু। সবগুলোর জন্য কত নিমু? 9। ক্লিয়ার হয়েছে আশা করি কথাটা? কথা ক্লিয়ার হয়েছে? তাহলে এটার অ্যান্সার আসতেছে কত? এটার অ্যান্সার আসতেছে কত তোমাদের কাছে? 200 কত? 223 থেকে গেলে তাহলে এখানে থাকতেছে হলো আমাদের 2 আর 10, 12/90। এখানে দেখবা সবসময় আমাদের অ্যান্সার গুলো এরকম ভাবে থাকবে না। দেখো, সবসময় আমাদের অ্যান্সার গুলা এরকম ভাবে থাকবে না। যদি এরকম ভাবে না থাকে তাহলে আমরা কি করব? এটাকে আমাদের বলতে পারে ওই কি মিশ্র ভগ্নাংশ প্রকাশ করার জন্য, তখন আমরা কি করব? এটাকে লিখবো 29 লেখার পরে দেখো, মিশ্র ভগ্নাংশ যখন লিখবো কত দ্বারা ভাগ যায়? 2 এর ভিতর ভাগ যায় না, তাহলে একবার 2 সংখ্যা নেই, 3 বার, 3 নং 27, 3 বার ভাগ গেল, তাহলে 27 অবশিষ্ট থাকছে কত? 2। তাহলে এটাকে তুমি যখন লিখবা মিশ্র ভগ্নাংশে, এই ভগ্নাংশের মানটাই নিচে হবে 9, এই ভাগশেষ যা ছিল এটা হবে উপরে, ভাগফল যা ছিল এটা হবে 3, এটা হবে পাশে। তার মানে এখানে অ্যান্সার আসবে কত? 3/2/9। যদি মিশ্র ভগ্নাংশের, এটার অ্যান্সার এরকম ভাবে দেওয়া আছে, তাহলে এইটার অ্যান্সার যদি এটা হয় তাহলে এটার অ্যান্সার কিরকম হবে? এই মিশ্র ভগ্নাংশের মাধ্যমে এই অ্যান্সারটা লেখো, মিশ্র ভগ্নাংশের মাধ্যমে এটার অ্যান্সার বের করো সবাই। মিশ্র ভগ্নাংশের মাধ্যমে এটার অ্যান্সার বের করো, মিশ্র ভগ্নাংশের মাধ্যমে এটার অ্যান্সার বের করো, মিশ্র ভগ্নাংশের মাধ্যমে এটার অ্যান্সারটা বের করো সবাই। এটার অ্যান্সারটা মিশ্র ভগ্নাংশের মাধ্যমে বের করবা। এটার মান যেভাবে বের করলাম, 9 দ্বারা 2 এর ভিতরে যায় না, যার কারণে একবার 29 এর মধ্যে ভাগ দিচ্ছি,
কয়বার গেল 3 বার, ভাগশেষ ভাগ মানে কয়বার ভাগ গেছে এটা লিখছে এখানে, ভাগফল লিখছে এখানে, ভাগশেষটা এখানে লিখছি। ভাগশেষটা উপরে থাকবে, যেটা ভাগ করছে এটা থাকবে এখানে, আর ভাগফলটা থাকবে সামনে। এটা হলো মিশ্র ভগ্নাংশের নিয়ম। তখন আমরা কি করব, পরবর্তীতে যখন ওইখানে যাব তখন এটার সাথে এটা গুণ করব, 3 নং 27 এটা যোগ করব, তাহলে আমি আসতে 27/29/9। তেমনি এটার অ্যান্সারটা কত আসবে? এটার অ্যান্সারটা কত আসবে? এটার অ্যান্সারটা কত আসবে একটু বলো। এটার অ্যান্সারটা কত আসবে? ফ্রি ক্লাস ভালো লাগছে, পেইড বেসের ক্লাস আরো ভালো হবে। পেইড বেসের ক্লাস আরো ভালো হয় আমাদের, যারা পেইড বেসে আছে তারা জানে। এটা কত আসবে? অ্যান্সারটা কত আসবে এটার? মিশ্র ভগ্নাংশের মাধ্যমে প্রকাশ করো। মিশ্র এখানে লিখবা এরকম ভাবে, তোমাদের যদি ক্যালকুলেটরের সমস্যা হয়, মানে লিখতে সমস্যা হয়, তোমরা এরকম ভাবে লিখবা। যেমন এটার অ্যান্সারটা কিভাবে দিতাও, তুমি লিখতাও 3 গুণন, একটা ফার্স্ট ব্র্যাকেট দিবা, লিখবা 2/9, এইভাবে দিলেও আমি বুঝবো। 2 গুণন না দিলেও হবে, 2/9 এইভাবে দিবা। তার মানে যে এই যে 3, তার মানে তোমার এখানে যে ভাগফলটা আসবে সেটাকে তুমি সামনে রাখবা, আর এই যে ভাগশেষটা যেটা আসবে সেটা উপরে রাখবা, আর এই 90টাকে নিচে রাখবা। করো, তাড়াতাড়ি করো। এই দশমিক আসছে কি জন্য? দশমিক আসবে না তো, আমি বলছি এরকম ভাবে আনতে। এরকম ভাবে তোমরা কেউ করতে পারো নাই? 212 একবার ভাগ যায়, কি দুই সংখ্যার মধ্যে ভাগ যায় না, একবার দুই সংখ্যার মধ্যে দুইবার ভাগ গেলে 2 দিলাম এখানে, তাহলে 90 দ্বিগুণ 180, 2 11 থেকে 8 গেলে 3, তাহলে থাকতেছে 32। তাহলে এটা আনসার হইতেছে কিরকম ভাবে? 32 2 90, 32 গুণন 32/90। হ্যাঁ, আনসার হয়েছে 32/90 হয়েছে। আশা করি ক্লিয়ার হয়েছে সবাই, আশা করি ক্লিয়ার হয়েছে। তাহলে এখন আমি আরেকটা দেই, তোমরা এটার অ্যান্সার সম্পূর্ণটা তোমরা বলবা। এটার অ্যান্সার সম্পূর্ণটা তোমরা বলবা এখন যেটা দিব, ঠিক আছে? এখন যেটা দিব এটার অ্যান্সার সম্পূর্ণটা তোমরা বলবা। 2.03 পৌনঃপুনিক, এটার অ্যান্সারটা বলবা। আমি অ্যান্সারগুলোর ক খ লেখা দিতেছি, এটার অ্যান্সারটা বলবা সবাই। 203/100 খ নাম্বার, 203/90 ঘ নাম্বার, 203/99 ঘ নাম্বার, 61/30। অ্যান্সার কোনটা হবে? তাড়াতাড়ি বলো, এটার অ্যান্সার কোনটা হবে? এটার অ্যান্সার কোনটা হবে? তোমরা এটার অ্যান্সার দিতে দিতে আমি আরেকটা লিখি। তোমাদের থেকেও কিছু আদায় করে নেই, জাস্ট আমি শুধু বোঝাইলাম, তোমরা আসলাও, তাতে তো হইলো না শুধু। ধরো আরেকটা ডাক দেওয়া আছে এরকম 0.51 পৌনঃপুনিক, 0.51 পৌনঃপুনিক। এটার অ্যান্সার হবে ক নাম্বারে দিবা 23/99, খ নাম্বারে দিবা 1/2, ঘ নাম্বারে দিবা 91/100, 51/100, ঘ নাম্বারে হবে 23/45। খ, সবাই বলতেছে খ, এটার অ্যান্সার কত হবে? খ, একের অ্যান্সার খ, একের অ্যান্সার খ 203/90, 203/90, একের অ্যান্সার খ 203/90। একের অ্যান্সার খ 203/90। যারা বলতেছো তোমরা কি আসলেই ঠিক মতো দেখতেছো অঙ্কগুলা, ঠিক মতো করছো? আবার চেষ্টা করো, আর এটাও করো, আমি ওইটা একটু বুঝাই দিতেছি। তাহলে ভগ্নাংশ নিলাম, এটার জন্য 203 লিখলাম, বিয়োগ করলাম 20, নিচে লিখলাম একটা পৌনঃপুনিক ছিল, লিখলাম 9, শূন্য ছিল, লিখলাম 0। দেখো তো এখন কিভাবে আসে? তোমরা কি করতেছো আমি বুঝতেছি না তোমাদের কাজ কাম। আস্তে আস্তে কত 20 গেলে কত থাকবে? 183 ভাগ হলো 90,
এটা দেখো যেহেতু 3 দ্বারা কাটছে মানে এটার সাথে যেহেতু এটা কোনোটাই মিলে না, তার মানে যেহেতু এটা আছে এটা মিলার সম্ভাবনা আছে, আমরা তাহলে 10 দ্বারা ভাগ করবো। মানে 10 দ্বারা যদি মানে 10 দ্বারা না, এখানে কত দ্বারা ভাগ করছে? 3 দ্বারা ভাগ করছে। 3 দ্বারা ভাগ করলে 61, 61/30। আমার লেখাটাই ভুল। ওয়াও, কোথায় ভুল হয়েছে ভাইয়া একটু বলো তো। আমার লেখাটাই ভুল হয়েছে, কোথায় ভুল হয়েছে একটু বলো তো। তপু ভাইয়া একটু বলো তো আমার লেখাটা কোথায় ভুল হয়েছে। ভাইয়া একটু বলবো আমার লেখাটা কোথায় ভুল হয়েছে। এটা তো সিরিয়ালি আমি এখানে ক দিছি, এখানে খ দিছি, এখানে ঘ দিছি, এটা অবশ্যই ঘ হবে। যদি লেখা নাও বোঝা যায় তারপর এটা ঘ হবে। আমার লেখাটা কোথায় ভুল হয়েছে একটু বলো এখন তুমি। তুমি না বুঝলে কোশ্চেন করতে পারো, কিন্তু কোথায় ভুল হয়েছে এটা এখন বলো। অপশন কই ভুল দিছি আমি? অপশন তো এটাই। অপশন ভুল দিব কি জন্য আমি? অপশন তো ঠিকই আছে। অপশন তো এটা বের হলো, অ্যান্সার তো এটাই বের হইতেছে। 3 দ্বারা গুণ করলে 3, 3 6 18 মিলছে তো অ্যান্সার। আমি অ্যান্সার ভুল দিব কি জন্য? অপশন ভুল রাখলাম কি, কোথায় ভুল রাখছি? এই দ্বিতীয়টার অ্যান্সার কত আসছে? দ্বিতীয়টার অ্যান্সার কত আসছে? 2 এর ঘ। 2 এর ঘ দেখি আমি একটু করে দেখি। তোমরা তো 90 90 51 মাইনাস 5, তাহলে আস্তে আস্তে 51 থেকে 5 গেলে 46, 4 6 90, তারপরে এটারে 90 2 দ্বারা কাটলে হইল 45 ভাগ হইল, এটা তো একবারে 45 ভাগ 23 বড় ঘ। 2 এর খ হয় কেমনে? এই 2 এর খ হইলো কেমনে? 2 এর খ হয় কেমনে? 51 থেকে 5 গেলে থাকবে হলো 46, 46 ভাগ হইলো 90, অ্যান্সার আসবে 23/45। তাই আসে না অ্যান্সার? 23/45 তো আছে অ্যান্সার। এইটা হবে অ্যান্সার, দুইটারই ঘ নাম্বার হবে অ্যান্সার। তোমরা কি করতেছো এগুলা? এই খ নাম্বার একটারও অ্যান্সার না, খ একটারও অ্যান্সার না। তোমরা কি অ্যান্সার দিতেছো এগুলো? আমি এতক্ষণ কি পড়াইলাম তাহলে? এই আমি কি পড়াইতেছি এত সময় তাহলে তোমাদের? 2 এর খ কেমনে হয়? 2 এর খ কেমনে হয়? এদিকে নিচে জায়গা আছে না? ভগ্নাংশ নিলাম, সম্পূর্ণ মান কত? 51 নিলাম, -5 বিয়োগ করলাম, তারপরে পৌনঃপুনিকের জন্য 9 নিলাম, 5 এর জন্য 0 নিলাম, 90 আসে। এখানে তোমাদের অ্যান্সার এরকম হলো কি জন্য? তোমরা সব মানে বেশিরভাগই অ্যান্সার ভুল দিতেছো কি জন্য? আমি তোমাদের বুঝাইতে পারতেছি না? দেখো আমি আবার তোমাদের বুঝাইতেছি, আবার বুঝাইতেছি বিষয়টা, আবার বুঝাইতেছি বিষয়টা। যারা অ্যান্সার ভুল দিতেছো, এই দেখো এই সংখ্যাটা ছিল, এই সংখ্যাটার জন্য তুমি একটা ভগ্নাংশ চিহ্ন নিয়ে, একটা ভগ্নাংশের জন্য যেরকম ভাবে ভগ্নাংশ লেখা এইভাবে নিয়ে নিলাও, ভগ্নাংশ চিহ্নটা নিয়ে নিলাও। নিয়ে নেওয়ার পরে এখানে যে সংখ্যাটা আছে সম্পূর্ণ সংখ্যাটা লিখবা, সম্পূর্ণ সংখ্যা লিখবা। লিখলাম 203, পৌনঃপুনিক ব্যতীত যতগুলা সংখ্যা আছে ওই সংখ্যাগুলো বিয়োগ করে দিবা। পৌনঃপুনিক ব্যতীত আছে 0 আর 2 আর 0 20, 20 বিয়োগ করে দিলাম। ভর্তি হওয়ার জন্য এতে যোগাযোগ করবা, নাম্বার দেওয়া আছে, অথবা পেজে মেসেজ দিবা, অথবা ইনবক্স করবা। আর এখানে ফিস লেখা আছে, এটা হলো একদম টোটাল কোর্স ফি। এখানে আর কোনো টাকা দিতে হবে না, মান্থলি কোনো টাকা দিতে হয় না, মান্থলি কোনো টাকা দিতে হয় না। তুমি এই কোর্স এই টাকাতে ভর্তি হলে একদম টোটাল কোর্স কমপ্লিট করতে পারবা, যে কোর্সেই ভর্তি হও। দেখো এখানে যে মানটা ছিল আমি সম্পূর্ণ মান লিখলাম, সম্পূর্ণ লিখলাম। লেখার পরে পৌনঃপুনিক ব্যতীত যে সংখ্যাটুকু থাকবো সবটুকুই লিখবো। 0 ছিল 2 ছিল 2 লিখছি, 0 ছিল 0 লিখছি। কতগুলা সংখ্যার উপর পৌনঃপুনিক আছে? একটা সংখ্যার উপর পৌনঃপুনিক আছে,
একটা সংখ্যা পৌনঃপুনিকের জন্য 9 লিখলাম, এই সংখ্যাটার জন্য শুধু 9 লিখলাম। পৌনঃপুনিকের জন্য যে কয়টা সংখ্যার উপর পৌনঃপুনিক আছে তার জন্য 9 হবে। তার আগে দশমিকের আগ পর্যন্ত যতগুলা সংখ্যা আছে তার জন্য 0 হবে। দশমিকের আগ পর্যন্ত যতগুলা সংখ্যা আছে তার জন্য 0 হবে। দেখো একটা সংখ্যাই ছিল 0, 0 হইল। এখন এটাকে যদি আমি বিয়োগ করি তাহলে এখানে আসতেছিল 183, নিচে আসতেছে 90। এখন 183/90 কোনো অ্যান্সার আছে? নাই। 183/90 কোনো অ্যান্সার নেই। নেই মানে কি, আমাদের এটাকে 2 দ্বারা বা 3 দ্বারা বা 4 দ্বারা ভাগ করতে হবে। 90 রে 3 দ্বারা ভাগ করছে 30 আইছে, 183 রে 3 দ্বারা ভাগ করছে 61 আইছে, তার মানে এটা আমাদের অ্যান্সার। দাঁড়াও শেষ করবো, আর একটু ক্লাস করো, আর 10 মিনিট ক্লাস করো, 10-15 মিনিট ক্লাস করো, আর 10-15 মিনিট ক্লাস করো। দেখো এই ঘ নাম্বারটা মিললো না কি জন্য তোমাদের? আর 2টা কাজ তোমরা করবা, তারপরে ছুটি দিব। ঘ নাম্বার মিললো না কি জন্য? এটা মিললো না কি জন্য? সংখ্যা নিলাম একটা, নেওয়ার পরে আমাদের এখানে কয়টা তো 51 নিলাম, মাইনাস পৌনঃপুনিকের আগে যতগুলো সংখ্যা আছে কত আছে? 5 আছে, 5 বিয়োগ করলাম। তারপরে সম্পূর্ণ মান এখানে পৌনঃপুনিক আছে কয়টা সংখ্যার উপরে? পৌনঃপুনিক আছে কয়টা? একটা সংখ্যার উপরে, তার মানে একটার জন্য 9 নিলাম। দশমিকের পরে কিন্তু পৌনঃপুনিক ব্যতীত সংখ্যা কয়টা? 5, শুধু একটা, 0 নিলাম। এখন এখানে আসতেছে কত? 46/90, 2 দ্বারা কাটলে আসতেছে আমাদের 23 ভাগ কত আসতেছে? 23/90 রে ভাগ করলে 45। ক্লিয়ার হয়েছে কথা? এখন পারবা? তাহলে আমি আরেকটা কাজ দিতেছি তোমাদের, দাঁড়াও। অঙ্ক কমপ্লিট করতে হবে, জাস্ট এগুলা কিন্তু সব বাড়িতে প্র্যাকটিস করবা তোমরা, সব বাড়িতে প্র্যাকটিস করবা। তোমাদের বলছি 30-50 জন হইলে তোমাদের কোর্সটা একদম সম্পূর্ণ কমপ্লিট করব। স্টুডেন্ট সংখ্যা কমে গেলে আমি ক্লাস নিব না সম্পূর্ণ। এটা করো তোমরা। 0.4 পৌনঃপুনিক 5 পৌনঃপুনিক হলে দেখো এটার অ্যান্সার বের করো। ক নাম্বারে দেওয়া আছে ধরো 41/99, খ নাম্বারে দেওয়া আছে 5/11, ঘ নাম্বারে দেওয়া আছে 41/90, ঘ নাম্বারে দেওয়া আছে 1/2। অ্যান্সারটা বের করো তাড়াতাড়ি সবাই। অ্যান্সারটা বের করো। তার মানে যারা লাইভ থেকে চলে যাচ্ছে তারা চাচ্ছে যে আমরা ফ্রি ক্লাস স্টপ করে দেই, ঠিক আছে না? তারা চাচ্ছে যে ফ্রি ক্লাস স্টপ করে দেই। অ্যান্সার কত হবে? অ্যান্সারটা দেখি 99। 2টা পৌনঃপুনিক আছে, 2টার জন্য 99 নিলাম। উপরে 45, মাইনাস কোনো সংখ্যা নাই, মাইনাস করার কোনো অপশন নেই, তাহলে 5-11, 5-9, 9 দ্বারা ভাগ করলে 5, 9-11, 99, 9-11, 99। আবার 1/2 বলতেছে অনেকে, আল্লাহ এসব কি? আবার 1/2 বলতেছো কেন তোমরা? আবার তোমরা ক্লাসের উপস্থিতি যদি কইমা যায়, আমি যদি 10 জন 15 জন নিয়ে ক্লাস করাইতে হয়, গত ক্লাস করছি 20 জন নিয়ে, তোমরা রেগুলার ক্লাস করো না। এই তোমরা আবার 1/2 লিখতেছো কি জন্য? 1/2 আসলো কই থেকে? আমি তোমাদের কথায় কিছু বুঝতেছি না। আমি কি বুঝাইতে পারতেছি না তোমাদের? আমি কি বুঝাইতে পারতেছি না তোমাদের? এখন আমি কি বুঝাইতে পারতেছি না তোমাদের? যদি বুঝাইতে পারি তাহলে অ্যান্সার এত ভুল হওয়ার কারণ কি? অ্যান্সার ভুল হওয়ার কারণ কি এত? আমি কি বুঝাইতে ব্যর্থ নাকি তোমাদের? এখানে আমি বুঝাইতে ব্যর্থ নাকি তোমাদের? বুঝতেছি না। তাহলে বুঝতে পারছো, তাহলে অ্যান্সার ভুল হয় কি জন্য? আর একটা করবা এখন, আর বই লাগবো না, বই ছাড়াই দিমো এখন নিজে থেকে দিমো। 2.03
3 0 3 দেওয়া যাবে না 4 এখন দুইটার উপরে পৌনঃপুনিক দিলাম এটাকে করো এটার অ্যান্সার নাই কোনো অ্যান্সার দিবা তোমরা আমি এটা নিজে নিজে দিছি অ্যান্সার দাও এটার অ্যান্সার কত অ্যান্সারটা বলো এটার অ্যান্সার কত হবে এটা কিন্তু দুইটার উপরে পৌনঃপুনিক আছে এখানেও কিন্তু পৌনঃপুনিক আছে বলো অ্যান্সারটা বলো তাড়াতাড়ি অ্যান্সারটা বলো সবাই এটার অ্যান্সার কত হবে তাড়াতাড়ি বলো আমাদের ফিজিক্স ক্লাস শুরু হয় হলো 7:20 থেকে 7:20 থেকে ফিজিক্স ক্লাস শেষ করে রাতের খাবার খাইয়া তারপরে ক্লাস নিতে হয় তোমাদের এই গণিত ক্লাস নিতে হয় 20/99 অ্যান্সার মেবি তোমারটা হয় নাই মেহজাবিন জামান তোমারটা মেবি হয় নাই 990 2034 মাইনাস 20 অ্যান্সার আসতেছে 2014/990 এখন এটাকে কাটাকাটি করা যায় কি এই যে একটা পৌনঃপুনিক ছিল একটা 9 নিছি এখানে একটা পৌনঃপুনিক ছিল আর একটা 9 নিছি ঠিক আছে দেখো দুইটা পৌনঃপুনিকের জন্য দুইটা 9 নিছি এদিকে দেখো এখন হয়েছে তোমাদের এখন তো এই যে কাটাকাটি করলে 2 দ্বারা কাটলে কত আসতেছে 1007 ভাগ হলো 495 তোমরা এটা বুঝতে পারতেছো না এখনো এই সিম্পল ম্যাথ অ্যান্সার এক একজনের 26 আসতে এখনো এইটা করো তাহলে আবার করো 3.02 এটার অ্যান্সার কত হবে তাড়াতাড়ি বলো আরেকটা ম্যাথ দিছে এটার অ্যান্সার কত হবে তাড়াতাড়ি করো এটার অ্যান্সার কত হবে তাড়াতাড়ি বলো তাড়াতাড়ি সবাই অ্যান্সারটা বলো এদিকে তাহলে আমি একটু চেষ্টা করে দেখি 90302 মাইনাস 30 আমি আর এত সহজে হয় আমার এত ইজিলি হয়ে যাইতেছে তোমাদের এত ভুল হইতেছে কি জন্য 90 330 থেকে গেলে 70 তাহলে 272 এখন এটাকে ভাগ করা যায় 2 দ্বারা ভাগ করছো অনেকে 45 আসলো 45 51 আসে কেন জুবায়ের শেখ আবার ভুল করছো তুমি আবার ভুল করছো এত ভুল হইলে হবে বলো তো এত ভুল হইলে হবে নাকি সিম্পল বিষয় তোমরা এত ভুল করতেছো কি জন্য এগুলো তো ইজি ম্যাথ 30 কোথা থেকে আসলো এদিকে দেখো এই যে 30 আসলো যতগুলা সংখ্যার উপরে পৌনঃপুনিক নেই ওই সংখ্যাগুলো বিয়োগ করতে হবে এই যে 3 আছে 3 লিখলাম এই যে টোটাল 30 এইটুকুর উপর কোনো পৌনঃপুনিক ছিল না এইটুকু বিয়োগ করে দিছি সম্পূর্ণ মান লিখবা যে সংখ্যার উপরে পৌনঃপুনিক নেই ওইটুকু বিয়োগ করে দিবা দেখো এই যে 30 এইটুকুর উপর কোনো পৌনঃপুনিক ছিল না এইটুকু বিয়োগ করে দিছি এই 30 বিয়োগ করে দিছি বুঝতে পারছো 20 হবে কেন 30 হবে এটা 3 না এটা তো 3 তাহলে 20 হবে কেন এটা 3 তাহলে 20 হবে কেন করো আরেকটা করো
5.203 পৌনঃপুনিক পৌনঃপুনিক। এটার অ্যান্সার করো, এটার অ্যান্সার বলো, তাড়াতাড়ি বলো, এটার অ্যান্সার বলো তাড়াতাড়ি। আর তোমরা যারা বলছো গণিত কোর্সে ভর্তি হবা, তাড়াতাড়ি ভর্তি হয়ে যাও, ক্লাস কিন্তু খুব দ্রুত গতিতে এগিয়ে চলছে। পরে ভর্তি হলে কিন্তু অনেক কিছু বুঝতে পারবো না। আর পদার্থ কোর্সের ক্লাস আজকে শুরু হয়েছে অধ্যায় 11-এর মাধ্যমে, কারণ 11 অধ্যায়টা বোর্ড পরীক্ষায় খুব বেশি ইম্পর্টেন্ট, যার কারণে ওইটাতে শুরু করছি। এটা করো, এটার অ্যান্সার করো তাড়াতাড়ি। 5.203 দুইটার উপরে পৌনঃপুনিক আছে। তাড়াতাড়ি অ্যান্সারটা বলো। 5.990। দেখি আমি একটু করে দেখি। হ্যাঁ, সবাই যেহেতু এক অ্যান্সার দিতেছে তাহলে তো এবার হয়েছে মেবি সবারই। 9 দুইটার উপরে পৌনঃপুনিক 990। 5203 মাইনাস 52 বিয়োগ করলাম, তাহলে যদি বিয়োগ করি আসতেছে কত? 5151, তাই আসে? হ্যাঁ, 5151ই আসে। 203 থেকে 52 গেলে 151 থাকে, আর এখানে থাকতেছে 990। হ্যাঁ, সবারই হয়েছে। এরকম সবাই যখন অ্যান্সার, এই 99 কেন? এই হাফসা আক্তার, তোমার ভুল হয়েছে অ্যান্সার। হাফসা আক্তার ভুল হয়েছে। তারপরে হলো বুস্মিকা রয়, না কি লেখছো? বুস্মিকা রায়, তো ভুল হয়েছে অ্যান্সার তোমার। তারপরে আর কার আছে? আর কেউ কি ভুল হয়েছে? দুইজনের ভুল হয়েছে অ্যান্সার। এটাকে কাটাকাটি করলে কত আসে? এটাকে কাটাকাটি করলে আসে আমাদের 17 ভাগ হইল 330। 330 কি? তোমরা কেমনে কি কাটাকাটি করো আমি বুঝি না। একজন লিখতেছে 33, একজনে লিখলো 330। মেবি এইটাই রাইট, মেবি এইটা রাইট, এইটা রাইট, এটা রাইট। হাফসা তোমারটা ভুল হয়েছে, হাফসা তোমারটা ভুল হয়েছে। ঠিক আছে, কাটাকাটি করলে এটা আসবে। আরো কি কাটাকাটি করা যায়? যত ছোট করা যায় ছোট করে নিতে হবে আমাদের। যত ছোট করা যায় ছোট করতে হবে ম্যাথ, যত ছোট করা যায়, যত ছোট পসিবল আমাদের ছোট করতে হবে। তারপরে দেখো, হ্যাঁ, পড়া পারলে ভালো লাগে। এদিকে দেখো, আরেকটা ভেঙে দেখাবো, আরেকটা ভেঙে দেখাই। তাহলে দেখো, লিখলাম আমি 1.032। ধরো একটু বড়, আর বড় নিব না, আর বড় নিলে বেশি বড় হয়ে যাবে। ধরো এই দুইটা সংখ্যার উপরে পৌনঃপুনিক আছে, দুইটা সংখ্যার উপরে পৌনঃপুনিক আছে। এইদিকে দেখো, তাহলে তুমি একটা প্রথমে কি করবা? ভগ্নাংশের মতো দাগ নিবা। নেওয়ার পরে যতগুলা সংখ্যার উপরে পৌনঃপুনিক আছে, দশমিকের পরে, এই দশমিকের পরে কয়টা সংখ্যার উপরে পৌনঃপুনিক? দুইটা সংখ্যার জন্য দুইটা 9 নিবা। একটা সংখ্যা খালি আছে, ওই সংখ্যাটার জন্য 0 নিবা। দুইটা সংখ্যার উপর পৌনঃপুনিক ছিল, দুইটা 9 নিছো। একটা সংখ্যা খালি ছিল, একটা 0 নিছো। একটা সংখ্যার উপর পৌনঃপুনিক থাকলে একটা 9 নিতাও, দুইটা খালি থাকলে দুইটা 0 নিতাও। তারপরে এখানে যতগুলা সংখ্যা আছে সব সংখ্যাই লিখবা, যা ছিল সব লিখবা। সামনে যদি 0 থাকতো একটা, 0টাও লিখতাও, কিন্তু 0-র কোনো ভ্যালু নাই দেখে 0-র প্রয়োজন পড়তো না। লিখলাম, লেখার পরে যা ছিল সম্পূর্ণ মান লিখলাম। লেখার পরে এখন কাজ কি? এখন এখান থেকে যতগুলার উপরে পৌনঃপুনিক নিয়ে ওই সংখ্যাগুলো বিয়োগ করুন। দেখো 10 বিয়োগ যায় 1 আর 0, বিয়োগ করলে তাহলে এখানে থাকতেছে 990, আর এখানে থাকতেছে 1022, এটা থাকতেছে। এখন এটাকে ভাগ করলে হয়তো অ্যান্সারটা কত আসতেছে তোমরা নিজেরাই করে নিবা। 330। এটার অ্যান্সারটা তোমাদের মেবি ভুল হইতেছে। তোমরা যারা অ্যান্সারটা দিছো, এটার অ্যান্সারটা 511/445। হ্যাঁ,
511/330 এটা ভুল হয়েছে। জুবায়ের শেখ ভুল, অ্যান্সার ভুল। জুবায়ের শেখ অ্যান্সার ভুল হয়েছে তোমার। হ্যাঁ, এখন ঠিক হয় নাই, এখনো ঠিক হয় নাই, এখনো ঠিক হয় নাই। এই তোমরা এখনো বুঝতেছো না, এখনো বুঝতে পারতেছো না। আরেকটা টাইপ আছে এখানে, আরেকটু টাইপ আছে। এই টাইপের ম্যাথটা আসছিল, আমি এই ম্যাথটা একটু করাই। এই পৌনঃপুনিক না পারলে তো ওই পরের ম্যাথটা পারবা না, যার কারণে আমি পৌনঃপুনিকটা একটু বেশি টাইম দিলাম। আর 10টা মিনিট টাইম দাও আমাকে, আর 10টা মিনিট টাইম দাও। এদিকে দেখো, আমাদের বলছে ভগ্নাংশের মানে পৌনঃপুনিকের গুণ বিয়োগ এইগুলা। 42.18 দুইটার উপরে পৌনঃপুনিক আছে, গুণন 0.28। এখন আমাদের বলছে ভগ্নাংশ বা পৌনঃপুনিকের যদি গুণ বা যোগ বা বিয়োগ এইসব করতে বলে, তাহলে পৌনঃপুনিকটাকে আমি সর্বপ্রথম স্বাভাবিক ভগ্নাংশে নিয়ে নিব। পৌনঃপুনিকটাকে সর্বপ্রথম কি করব? স্বাভাবিক ভগ্নাংশে নিয়ে নিব। স্বাভাবিক ভগ্নাংশ কোনগুলা? দেখো, আমি এটাকে যদি স্বাভাবিক ভগ্নাংশ নেই তাহলে কি হবে? এটাকে যদি স্বাভাবিক ভগ্নাংশ নেই তাহলে কি আসবে অ্যান্সার? তাহলে আমাদের আস্তে আস্তে নিচে আস্তে আস্তে দেখো কত। এটার জন্য 2টা 9 নিবা। শূন্য নেওয়ার কোনো প্রয়োজন আছে না, দশমিকের পরে কোনো মান সংখ্যা ছিল না, শূন্য নেওয়ার প্রয়োজন নেই। 42.18 - 42 গুণন 9 নিলাও, 0 নিবা। 9 এটার জন্য, 0 এটার জন্য। উপরে কি? উপরে ছিল 28 - 2, কারণ এই শূন্য তো লেখার দরকার নাই। 28 সম্পূর্ণটা মাইনাস এই পৌনঃপুনিকের আগে যে সংখ্যা ছিল এটা বিয়োগ করলাম। এইখানে দেখো কত আসে, 9 9। এটা থেকে এটা বিয়োগ করলে কত হয় দেখি, ক্যালকুলেটর কই? এইবারে দেখো, এখন এটা দিয়ে বিয়োগ করলে কত হয়? 4218 মাইনাস 42 4176 গুণন 90 26। এখন এটার সাথে এটা গুণ করো, গুণন 26 আস্তে আস্তে কত? 108576। আর এটার সাথে এটা গুণ করলে কত আসে? 99 গুণন 90 8910। এটার অ্যান্সার কিভাবে আছে দেখি। অ্যান্সারটা দেওয়া আছে আমাদের দশমিকে, অ্যান্সারটা দেওয়া আছে দশমিকে এবং কি পৌনঃপুনিকে। তাহলে এটার সাথে এটা ভাগ করো, এটার সাথে এটা ভাগ করো, দেখো অ্যান্সার কি আসে। স্যার কাটাকাটি করতে পারছি না, ক্যালকুলেটর ক্যালকুলেটর, এই ক্যালকুলেটর দিয়ে করবা, এটা ই করবা ক্যালকুলেটরে, ক্যালকুলেটরে করো। ক্যালকুলেটরে কত আসছে? 12 পয়েন্ট, কে যেন অ্যান্সার দিলাও 12.18। দেখো 12.185, দেখবা এরকম অ্যান্সার আসতেছে অনেক। এটা তোমাদের অ্যান্সারটা হয় নাই, মানে এক্স্যাক্টলি কারেক্ট অ্যান্সার হয় নাই। কিভাবে দেখো, 108576 ভাগ হইলো 8910, ভাগ করলে দেখো আমারটা এরকম অ্যান্সার আসলো। কি জন্য? এখানে আমি কি লিখতে ভুল করছি কোথাও? 99 গুণন, এটা ক্যালকুলেশন মেবি ভুল আছে তোমার। এই যে 12 পয়েন্ট যে সামথিং দিছো তারটা হয়েছে, কিন্তু এখানে দেখো এখানে অ্যান্সারটা হবে 12 পয়েন্ট তুমি অ্যান্সারটা দিছো কি 18185। দেখবা এই 185টা রিপিট হইতেছে, মানে 85টা রিপিট হইতেছে। 85 যখন বারবার রিপিট হইতেছে তখন এই দুইটা সংখ্যার উপরে পৌনঃপুনিক হবে, তখন এই দুইটা সংখ্যার উপরে পৌনঃপুনিক হবে। দেখো এই দুইটা সংখ্যা বারবার রিপিট হইতেছে, তার মানে তুমি লিখবা 12.185 দুইটা সংখ্যার উপরে পৌনঃপুনিক দিয়ে দিবা, দুইটা সংখ্যার উপরে পৌনঃপুনিক দিয়ে দিবা। বুঝতে পারছো? বুঝতে পারছো বিষয়টা? তোমার এখানে কোথায় ভুল হলো ক্যালকুলেশনে? ওয়ান 10857 6 তাই তো আছে, 10857
76 ভাগ হলো 891। এই দেখো 58585858 এরকম আসছে 85। এটা কয়েকবার আসছে, এটা কয়েকবার আসছে না? যখন কয়েকবার আসবে তখন এই পৌনঃপুনিক চিহ্নটা দিয়ে দিবা। ক্লিয়ার কথাটা? ক্লিয়ার কথা? ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে সবার? তাহলে এটা করো। যদি এটা ক্লিয়ার হয়ে থাকে আরেকটা ম্যাথ করে ছুটি আজকের মতো। পরবর্তী দিন আমরা দ্বিতীয় অধ্যায়ের এমসিকিউ পড়ব। একদিন পরে আবার আমাদের পরবর্তী ক্লাস। 0.3 গুণন 0.6 পৌনঃপুনিক, এটা করো। 0.3 গুণন 0.6 পৌনঃপুনিক, 0.3 গুণন 0.6 পৌনঃপুনিক। অ্যান্সার করো এটার অ্যান্সারটা বের করো। আমি একটু বসি। এটাই শেষ, আজকের মতো এটাই শেষ। অ্যান্সারটা কত হবে বলো তাড়াতাড়ি সবাই। অ্যান্সারটা কত হবে? 0.2 0.2 বলছে একজনে, 0.3 পৌনঃপুনিক বলছে একজনে। দেখি কত হয়। এদিকে দেখো 0.3 গুণন উপরে কত 6, নিচে কত 9, উপরে কত 6 নিচে 9, তাহলে আমরা 0.3 গুণন 6, এই ব্র্যাকেট দিতে হবে, ব্র্যাকেট 6 ভাগ 9, ব্র্যাকেট দিলাম। আস্তে আস্তে আমাদের 0.2 হবে। 0.2 এটাকে যখন আমরা এইভাবে ক্যালকুলেশন করতেছি তখন আমাদের আনসার আসতেছে 1/5। 1/5 1/5 মানে 0.2। 1/5 মানে কি 0.2। হ্যাঁ 0.2, অনেকে অ্যান্সার দিছো 0.2। 0.2 অনেকেই অ্যান্সার দিছো। থ্যাংক ইউ তোমরা যারা 0.2 অ্যান্সার দিছো, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ তোমরা সম্পূর্ণ ক্লাসে উপস্থিত থাকার জন্য। তোমরা কি রেগুলার ক্লাস করবা? যদি রেগুলার ক্লাস করো তাহলে এমসিকিউ ক্লাস কন্টিনিউ করব, না হলে এমসিকিউ ক্লাস একদম টোটালি অফ। শুধু পেইড ব্যাচে পড়ানো হবে, ফ্রি ব্যাচে পড়ানো হবে না। কারণ ফ্রিতে তোমরা আমাদের পেজে 5,500 সবাই কিন্তু তোমরা এই এসএসসি 25-এরই, এসএসসি 25-এর মিনিমাম এখানে 4,000 স্টুডেন্ট আছে আমাদের পেজে। কারণ আমি পেজটা মানে খুলছি 2 মাস 2.5 মাস হয়েছে, 2.5 মাস 3 মাসের হয়েছে, তার মানে 4,000 স্টুডেন্ট যে সবটি এসএসসি 25-এর, মানে আমার ফ্রেন্ড সার্কেল দিয়ে কিন্তু সবাই না। কিন্তু ক্লাস করানোর সময় স্টুডেন্ট থাকে না। তেমনি আমাদের পেড ব্যাচে পদার্থ ব্যাচে আমাদের স্টুডেন্ট কয়জন? 8 জন না 9 জন? 9 জনের মধ্যে 6 জন ক্লাস করে, 9 জনের মধ্যে 6 জন থাকে। আর আজকে তোমাদের এই 4,000-এর জন্য 50 জন স্টুডেন্ট থাকে না ক্লাসে। আমাদের মেসেঞ্জার গ্রুপেও তো 1,000-এর উপরে স্টুডেন্ট আছে, 1200 স্টুডেন্ট আছে, ওইখান থেকে 50 জন স্টুডেন্ট ক্লাসে আসে না। আমাদের গণিত পেড ব্যাচে 50 জনের উপরে স্টুডেন্ট আছে। তাহলে তোমরা যদি ক্লাস না করো তাহলে আমরা গণিত পেড ব্যাচে ক্লাসগুলো করাবো। প্রতিদিন না, প্রতিদিন না, তোমাদের ক্লাস টাইম হবে শনিবার, শনি রবি সোমবার বুধবার 9:30 9:30 9:30। 3 দিন এমসিকিউ ক্লাস, 3 দিন ফ্রি এমসিকিউ ক্লাস, 3 দিন ফ্রি এমসিকিউ ক্লাস হবে। শনি সোম বুধ, বুধ হয়ে বুধ হয়ে গেছে না দেখি, শনি সোম বুধ এই 3 দিন তোমাদের ফ্রি এমসিকিউ ক্লাস। ফ্রি এমসিকিউ, কিউটা বড় হাতের লিখি, এমসিকিউ, ফ্রি এমসিকিউ হবে 3 দিন। আর বাকি 3 দিন হবে আমাদের পেইড ব্যাচে ক্লাস। পেইড ব্যাচের বেসিক থেকে যে পড়ানো হইতেছে, এখন আমাদের দূরত্ব উচ্চতা ক্লাস চলতেছে।
দূরত্ব উচ্চতা ক্লাস চলতেছে আমাদের পেইড ব্যাচে। ওইখানে দূরত্ব উচ্চতা চলতেছে, ফিজিক্সে চলতরিৎ ক্লাস চলতেছে। ফিজিক্সে চলতরিৎ ক্লাস হচ্ছে, পেইড ব্যাচে দূরত্ব উচ্চতা ক্লাস হচ্ছে, ফ্রিতে এমসিকিউ ক্লাস চলতেছে। 3টা কোর্স রানিং এখন আমাদের, একটা ফ্রি 2টা পেইড। দেখো পেইড ব্যাচে যুক্ত হলে তোমার গণিত নিয়ে কোনো টেনশন করতে হবে না, কারণ এমসিকিউ সিকিউ সবকিছু কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? কোনো টেনশন করতে হবে না, তোমার এখানে গণিত নিয়ে কোনো টেনশন করতে হবে না, সব কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরবর্তী ক্লাসের জন্য সবাই প্রিপারেশন নাও। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। আর যারা পেইড ব্যাচে ভর্তি আছো সবাই, কালকে ক্লাস আছে তোমাদের, কালকে ক্লাসের প্রস্তুতি নাও। ভালো থেকো সবাই, সুস্থ থেকো, পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম, ভালো থেকো সবাই। ওহো, যারা সালাম দিতেছো ওয়ালাইকুম আসসালাম। আর তোমরা যারা পেজে নতুন আছো তোমরা পেজটাকে লাইক করে রাখবা, যেন পরবর্তী ক্লাস খুঁজে পেতে সমস্যা না হয়। তোমাদের গ্রুপে ক্লাস দেওয়া হবে, তারপরে তোমরা আসবে, এই আশায় যেন বসে থাকো না। সবাই এই আশায় বসে থাকবা না, সবাই তারা সময় মতো ক্লাসে চলে আসবা, যেন আমাকে কিছু বলতে না হয়, ঠিক আছে? আমাকে যেন কিছু বলতে না হয়, সবাই সময় মতো ক্লাসে চলে আসবা, ঠিক আছে? মনে যেন থাকে সবার। এখন ক্লাস শেষ, সবাই চলে যেতে পারো এখন। আজকের মতো ছুটি তোমাদের, আজকের মতো সব ছুটি, আজকের মতো সব ছুটি। একটা লাইটেই দেখি ক্লাস নেওয়া যায়, একটা লাইটেই তো ক্লাস নেওয়া যায়, দেখি তো একটু, একটা লাইট দিয়ে ক্লাস নেওয়া যাবে মনে হচ্ছে। এই লাইট একটু ভালো হলে একটা লাইটে ক্লাস নেওয়া যাবে। এতগুলো লাইট দিয়ে কি প্রয়োজন তাহলে? দেখি, একটা লাইটে ক্লাস নেওয়া যায়, মোটামুটি চলে না? আমি এখন চেক করতেছি যে একটা লাইট দিয়ে ক্লাস নেওয়া যাবে কিনা, তা দেখতেছি না, একটা লাইটে আলহামদুলিল্লাহ ক্লাস মোটামুটি নেওয়া যাবে, ক্লিয়ারই আসছে। তাহলে এতগুলা লাইট নিয়ে তো আমার মানে লাইটের মধ্যে থাকা তো ঝামেলা বেশি, যত বেশি লাইট হয় তত বেশি প্রবলেম। আর এখানে একটা লাইট দিছি, একটা মনে করো যে 32 ওয়াটের একটা লাইট আছে, আর এখনো বাকি 2টা 40 ওয়াটের লাইট অফ করে দিলাম। এরকম মনে করো যে 4টে লাইট 5টা লাইট থাকলে গেলা মাথার উপরে, মাথা এমনি গরম হয়ে যায়, ঠিক আছে? আচ্ছা, সমস্যা নেই, পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকো, ঠিক মতো পড়াশোনা করো, সবাই ঠিক মতো পড়াশোনা করো। বিল ওটা বিষয় না, বিষয় হলো যে এতগুলা লাইটের মধ্যে থাকা, আমি যখন এতগুলা লাইটের মধ্যে থাকি এটাই সমস্যা, ঠিক আছে? সবাই ভালো থেকো, আসসালামু আলাইকুম।